আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে বার কাউন্সিলভুক্ত সাবজেক্ট দেওয়ানি কার্যবিধি। তো যেহেতু আমাদের সময়সীমা খুবই কম, মোটামুটি আপনি 1 মাস হয়তো 20 দিন হাতে ধরে নিতে পারেন। তো এই সময়টাকে যদি আপনি কাজে লাগাইতে পারেন, বার কাউন্সিল এমসিকিউ পাশ করা কোনো কঠিন বিষয় না। তো যাই হোক, আগে যেটাই আপনি প্রস্তুতি নিয়েছেন ভালো কথা, যতটুকু প্রস্তুতি ছিল ছিল। আগামী 1 মাস 20 দিন যদি আপনি একটু শান্তি মতো অন্তত অ্যাটলিস্ট দিনে 1 ঘন্টা করে সময় দেন, পাশ করা কিন্তু কোনো ব্যাপার না, যদি আপনার ওই 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়েন এবং পড়ার সময় নিজে কিছুটা ছোট ছোট করে নোট করেন। আর আমাদের এই ভিডিওটা আপনি প্রয়োজনে যেটা করবেন সেটা হচ্ছে যে হেডফোনে যখন আপনি বাইরে যাচ্ছেন আপনি শুনবেন। তো তাহলে সেকশন নাম্বারটা আপনার অলরেডি শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে, মূল বিষয়টা তো আমরা বলেই দিচ্ছি। কারণ হচ্ছে যে দেখেন, পড়াশোনা আপনি যতই করেন, যদি আপনি মানসিকভাবেই চিন্তা করেন যে আমি পারবো না এত বড় সাবজেক্ট, তাহলে আসলেই সম্ভব না। তো এই জন্য আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেন, যেটা কোনো ব্যাপার না। কারণ যারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে পরীক্ষা দেয়, এই আইনগুলোর পাশাপাশি অতিরিক্ত আইন, বাংলা, ইংরেজি সবকিছু পড়ে তারা পরীক্ষা দেয়। তো আপনি অ্যাডভোকেট হবেন, অ্যাটলিস্ট এই 7টা সাবজেক্ট সম্পর্কে যদি আপনার এই মনোভাবটা যদি না আসে যে না আমি পারবো, তাহলে আপনি পারবেন কিভাবে? তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে আপনি নিজেকে আগে চিন্তা করেন যে আপনি পারবেন, অবশ্যই পারবেন, এখানে মহামরি কিছুই নেই। জাস্ট কয়েকটা মেইন জিনিস যদি আপনি বুঝেন যথেষ্ট। 100-র মধ্যে 100টা আপনাকে অ্যান্সার করতে হবে না, 100-র মধ্যে 50 পাইলেই পাস। তার মধ্যে আপনি 80টা যদি অ্যান্সার করেন, 2টা বা 3টা ভুল গেলেও 70-এর উপরে মার্ক পাবেন। অতএব আপনি যেইটা পড়বেন ওইটা যাতে এমনভাবে পড়েন যে আপনাকে যখনই জিজ্ঞেস করা হোক আপনি উত্তর দিতে পারেন। টোটাল বইটা আপনার পড়ার কোনো দরকার নাই। আগের মতো যে এইটা পড়ি নাই এটাও ইম্পর্টেন্ট আপনার দরকার নাই। আপনি 20টা তো হাতে রাখছেন, আপনি 100টা অ্যান্সার করবেন না, আপনি 80টা অ্যান্সার করবেন। অতএব কিছু বাদ যাক, আপনার কিছু যায় আসে না। তবে যেই সেকশনটা পড়বেন ওইটাকে এমন ভাবে পড়বেন যে আপনি 1 বছর পরেও যাতে সেকশন নাম্বারটা মনে পড়লে তার ভিতরের যে মূল থিম সেটা যাতে আপনার মনে আসে। তো আমরা দেওয়ানি কার্যবিধিটা পড়বো 20 মার্কের জন্য। টোটাল আমাদের 20 মার্ক থাকবে। তো এই দেওয়ানি কার্যবিধির সেকশনের চাইতে বেশি আদেশের মধ্যে অনেক কিছু বলা আছে, ওই জন্য আমরা অনেকেই ভয় পাই যে এতগুলো আদেশ কি করে পড়া সম্ভব। তো দেখি আজকের আলোচনা থেকে আপনাদের আমরা প্রথমে একটু বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে এটার মধ্যে আছেটা কি। আসলে এই যে দেওয়ানি কার্যবিধির মধ্যে মূল জিনিস কিটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি, এবং এরপরে 1 থেকে নিয়ে মোটামুটি আমরা 93 পর্যন্ত আজকের ক্লাসে দেখব, আর আগামী ক্লাসে আমরা 94 থেকে নিয়ে পরবর্তী 158টা দেখব। তো দেখেন, আমরা এই যে দেওয়ানি কার্যবিধি যদি পড়তে যাই, দেওয়ানি কার্যবিধির মধ্যে আমাদের 1 থেকে 8 পর্যন্ত তেমন কিছুই বলার নাই, 2টা সেকশন পড়লেই যথেষ্ট। সেকশন 2 এ শুধু কিছু ডেফিনেশন আছে, তার মধ্যে আমরা জাস্ট 3টা ডেফিনেশন পড়বো। একটা হচ্ছে ডিক্রি, একটা হচ্ছে মিনস প্রফিট, আর একটা হচ্ছে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। এই 3টা সেকশন পড়বো আমরা, বাকিটা আমাদের দরকার নাই। আর এর মধ্যে একটা 6 নাম্বার সেকশন আছে পেকুনারি জুরিসডিকশন, মানে দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার রিলেটেড একটু কথাবার্তা বলা আছে। আপনি আমরা পরবর্তীতে পড়াবো, জাস্ট একটু 2 মিনিট আগে শুনেন যে আমরা দেওয়ানি কার্যবিধির মধ্যে আছেটা কি। এরপরে 9 থেকে নিয়ে 35-এর বি পর্যন্ত মূলত আলোচনা করে আপনি যে একটা দেওয়ানি মামলা আদালতে দায়ের করবেন, কোথায় দায়ের করবেন, কিভাবে ট্রান্সফার করবেন, আদালত আপনাকে দলিলপত্র উপস্থাপন করার আদেশ দিলে আপনি কি করবেন, ভুয়া মিথ্যা মামলা করলে আপনার কি হবে, এই রিলেটেড কথাবার্তাই বলা আছে। এরপরে যদি আপনি 36 থেকে 74-এ যান, এখানে একটা ডিক্রি জারির কার্যক্রমের কথা বলা আছে। যখন আপনার পক্ষে রায় আসলো, রায়টা কিভাবে বাস্তবে মাঠে গিয়ে আপনি এক্সিকিউশন করাবেন, ডিক্রি জারি করাবেন। এরপরে 75 থেকে নিয়ে 78, যেমন আমরা সিপিসিতে সিআরপিসিতে পড়েছি কমিশন ইস্যু করা যায়, সেখানে ছিল শুধু সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার জন্য কমিশন। এখানে আমরা 4 কারণে কমিশন পাবো, তাহলে দেওয়ানি কার্যবিধির অধীনে কমিশন 75 ধারা ইস্যু করা যায়। এরপরে 79 থেকে 88-র মধ্যে আমরা স্পেশাল ক্যাটাগরিতে সরকার, বিদেশি রাষ্ট্রদূত এবং কিছু স্পেশাল মামলা কিভাবে দায়ের করতে হয় তার কন্ডিশন পাবো। এরপরে 89 থেকে 93 পর্যন্ত আমাদের স্পেশাল প্রসিডিং এর অধীনে আমাদের ওই যে এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, যেখানে আমাদের মিডিয়েশন, আরবিট্রেশন আছে, পাবলিক নিউসেন্স আছে, ওই জিনিসগুলো পাবো। এরপরে আমরা সাপ্লিমেন্টাল প্রসিডিং এর অধীনে আমরা কি পাবো, যে আমরা 94, 95 এবং হচ্ছে 95 3টা সেকশন পাবো। এখানে মূলত দেওয়ানি মামলায় কিভাবে আমরা ইনজাংশন যে জারি করি,
ইনজাংশনের তার সাসপেন্টিভ অংশটা এখানে আছে, কাউকে আমরা গ্রেফতার করাইতে পারি দেওয়ানি মামলায়, দেওয়ানি মামলায় মানুষের সম্পত্তি অ্যাটাচ করাইতে পারি, তো ওই রিলেটেড জিনিসপত্র পাবো। এরপরে 96 থেকে 112-তে দেওয়ানি মামলার আপিল সংক্রান্ত যত নিয়ম কানুন সেটা আমরা পাবো। আর 113 থেকে 15 এখানে আমাদের রিভিউ, রিভিশন এবং রেফারেন্স কাকে বলে এটা আলোচনা করে। 116 থেকে 120 এটা আমাদের না পড়লেও চলবে, এখানে হাইকোর্ট রিলেটেড বিভিন্ন প্রভিশনের কথাবার্তা বলে। 121 থেকে 131 ভিতরে শুধু আমরা 3টা সেকশন পড়বো, ভিতরে আর কিছুই নেই। 132 থেকে 158 জাস্ট এখান থেকে আমরা 4টার মতো সেকশন পড়বো, যথেষ্ট। তার মানে টোটাল এই যে দেওয়ানি কার্যবিধিটা সেকশন অংশটা আপনার একদিনের পড়াশোনা, আর আদেশ অংশটা 2 দিনের পড়াশোনা, যথেষ্ট। এর চাইতে বেশি কিন্তু আপনার লাগবে না। তো চলুন এখন দেখি 1 বাই 1 আমরা ভিতরে প্রবেশ করি কি আছে দেওয়ানি কার্যবিধিতে। তো দেখেন দেওয়ানি কার্যবিধি 2টা অংশে বিভক্ত। একটা হচ্ছে ধারা, যেখানে আমরা যদি দেখি 1 থেকে নিয়ে 158টা পর্যন্ত সেকশন দেওয়া আছে, যেটাকে আমরা বলি যে এইটা যদিও দেওয়ানি কার্যবিধি হচ্ছে একটা পদ্ধতিগত আইন, ওই পদ্ধতিগত আইনেরও আবার সাসপেন্টিভ অংশ হচ্ছে ধারা, আর পদ্ধতিগত অংশ হচ্ছে তার আদেশ। টোটাল 51টা আদেশ আছে, তাহলে 158টা ধারা এবং 51টা হচ্ছে আমাদের আদেশ। তো আমরা 1 থেকে 8 পর্যন্ত যেটা বললাম যে 2টা সেকশনই পড়বো, সেকশন নাম্বার 2 এবং হচ্ছে সেকশন নাম্বার 6। বাকিগুলো আপনার দরকারই নেই, কি আছে জানার, আপনি বাদ দেন। তো প্রথমেই সেকশন নাম্বার 6টা দিয়ে আমরা শুরু করি, তাহলে আমরা বুঝবো। তো দেখেন আমাদের দেওয়ানি মামলা করতে গেলে আদালত, আমরা বলি যে আদালত কম্পিটেন্ট হইতে হবে, মানে আদালতের এখতিয়ার থাকতে হবে, তার বিচার করার মতো যোগ্যতা থাকতে হবে। তো একটা যোগ্যতা হচ্ছে আর্থিক যোগ্যতা, বা কারণ প্রতিটা মামলা সব বিচারক শুনতে পারে না। তাহলে এটার জন্য আমাদের এই যে কাজটা করতে হবে, বিচারকদের তাদের এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে, যেটা আমরা সবাই জানি যে সহকারী জজ কত টাকার মামলা দেখতে পারেন, 15 লক্ষ টাকা পর্যন্ত। একজন সিনিয়র সহকারী জজ কত পর্যন্ত, 25 লক্ষ পর্যন্ত। আর যুগ্ম জেলা জজ 25-এর অধিক। এইটা একটু মুখস্থ করে নেবেন। তাহলে সহকারী জজ হচ্ছে 15 পর্যন্ত ম্যাক্সিমাম, সিনিয়র সহকারী 25 পর্যন্ত ম্যাক্সিমাম, আর 25-এর উপরের মামলা দেখবে যুগ্ম জেলা জজ আদালত। এখন এই 6 নম্বরে যে কথাটা বলতেছে যে এই সহকারী জজকে বলতেছে যে আপনি বাড়াবাড়ি করে কোনোদিন 15 লক্ষ 1 টাকার মামলা শুনবেন না। যদি শুনে সেটা কম্পিটেন্ট হবে না, ওই মামলাটা উপযুক্ত আদালত কর্তৃক বিচার্য হয়েছে বলে আমরা ধরবো না। আর সিনিয়র সহকারী জজের ওইটা, উনি যদি 25 লক্ষ 1 টাকার মামলাও শুনে, ওইটা কোনো লাভ হবে না, এখতিয়ারবিহীন আদালত হয়ে যাবে। আর যুগ্ম জেলা জজ তার 25 লক্ষের উপরে আনলিমিটেড, এটার কোনো নির্দিষ্ট সীমা নেই। তাহলে এই 3টা লাইন আমরা মুখস্থ করব। আর 6 নম্বর ওই কথাটাই বলে, যদি কোনো আইনে প্রকাশ্যভাবে অন্য কিছু বলা না থাকে, তাহলে ইন জেনারেল সেন্স দেওয়ানি কার্যবিধির অধীনে এই 3জন বিচারকের পেকুনারি জুরিসডিকশন নির্দিষ্ট করা হইল। এটা আপনিও নির্দিষ্ট করে নেবেন, মনে না থাকলে টেবিলের সামনে লাগিয়ে নেবেন, 2বার পড়লেই মনে থাকবে। এইখানে যে প্রকাশ্যভাবে ভিন্ন কিছু কেন বলছে, মাঝে মধ্যে দেখবেন যে সহকারী জজ কি করে, পারিবারিক আদালত হিসেবে কাজ করে, সেখানে সে আনলিমিটেড 100 কোটির মামলাও দেখতে পারে। তো ওই জন্য বলছে যে প্রকাশ্যভাবে ভিন্ন কিছু বলা না থাকলে, প্রতিটা যে দেওয়ানি আদালতের বিচারকের পেকুনারি ভ্যালু হচ্ছে এটা, এর বাইরে উনি কোনো মামলা শুনবেন না। এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে 6 নাম্বারটা আমাদের ঝামেলা শেষ, পেকুনারি জুরিসডিকশন, আর্থিক এখতিয়ার। এখন আমরা চলে যাই এই দেওয়ানি মামলার মধ্যে। আমরা বারবার একটা শব্দ শুনবো যখন আমরা পড়তে যাব, যখন আপনি কোনো মক্কেলের মামলা দায়ের করবেন, ফাইনাল আউটকাম পাবেন কি, ডিক্রি। যে দেওয়ানি মামলা করছি, আমি মামলায় জিতছি, মানে আমি ডিক্রি পাইছি। এখন আমাদের সেকশন 2 সাবসেকশন 2 সেকশন 2 ক্লজ 2 আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে ডিক্রি জিনিসটা কি, বিস্তারিত এখানে আলোচনা করছে, অনেক লম্বা চড়া। তো আপনি এখানে যেটা এমসিকিউর জন্য মনে রাখবেন যে ডিক্রি কোথায় সংজ্ঞায়িত করা আছে, এটা মাঝে মধ্যে এটা চায় যে সেকশন 2 ক্লজ 2 এর মধ্যে দেওয়া আছে, এটাকে মুখস্থ করবেন ডিক্রি দেওয়া আছে কোথায়। এখানে যেটা বলতেছে যে ডিক্রি কাকে বলে, বলতেছে যে একটা আদালত যখন লিখিত আকারে একটা সিদ্ধান্ত দিবে, তাইলে আদালত লিখিত আকারে সিদ্ধান্ত দিবে, তার মানে হচ্ছে ডিক্রি সবসময় লিখিত হবে। কি বিষয় লিখিত হবে, বলতেছে যে একটা বিরোধীয় বিষয় সম্পর্কে, যেটা নিয়ে আপনাদের দুইজনের মধ্যে দ্বন্দ্ব, যেটা নালিশি সম্পত্তি আমরা বলি, বা নালিশি সাবজেক্ট ম্যাটার, এইটা নিয়ে পক্ষদ্বয়ের অধিকার, যে বাদী জিতবে না বিবাদী জিতবে, আদালত ফাইনালি সবার শেষে কি কথা বলতে চায়,
এর চূড়ান্তভাবে কনক্লুসিভলি ডিটারমাইন করে দিবে, মানে নির্ধারণ করবে। তো এই কি কয়েকটা কিওয়ার্ড যদি আপনি পড়েন, যে একটা আদালত যখন লিখিত আকারে পক্ষদ্বয়ের মধ্যে যে বিষয়টা নিয়ে বিরোধ, ওই বিরোধের বিষয়ে চূড়ান্তভাবে যখন অধিকার নির্ধারণ করে দিবে, যে বাদী পাইলো না বিবাদী পাইলো না উভয় পক্ষ পাইলো, কে কতটুকু পাইলো, এটাই হচ্ছে ডিক্রি। তাহলে এই ডিক্রিটা বলতেছে যে তিন প্রকারের হইতে পারে। একটা হচ্ছে প্রাথমিক ডিক্রি, প্রিলিমিনারি ডিক্রি। কেমন? যেমন আপনি যদি বাটোয়ারা মামলা করেন, আপনার বাবা মারা গেছে, বাবার সম্পত্তি ভাইও পাবেন বোনও পাবেন, এখন ভাই আপনাকে দিচ্ছে না, আপনি আদালতে বাটোয়ারা মামলা করলেন। তো বাটোয়ারা মামলায় আদালত প্রথমে আপনার অংশটা নির্ধারণ করবে, যে বোন হিসাবে আপনি কতটুকু পাবেন, মানে মৃত ব্যক্তির মেয়ে হিসাবে কতটুকু পাবেন, ছেলে কতটুকু পাবেন, এইটা ডিক্লেয়ার করার ফাইনাল করে দেয়। তো এটা হচ্ছে আপনার কি প্রাথমিক ডিক্রি, মানে আপনাদের অংশটা ফিক্স করে আদালত কনক্লুসিভলি ডিটারমাইন করে দিল, প্রাথমিক ডিক্রি হয়ে গেল। এরপরে আরো কাজ বাকি থাকে, ওই অংশ মোতাবেক তো আপনাকে বাস্তবে জমিটা বুঝিয়ে দিতে হবে, তো সেটার জন্য ফাইনাল ডিক্রি আসে পরবর্তীতে। তাহলে প্রাথমিক অবস্থা আমরা কি পাইলাম? প্রাথমিক ডিক্রি, চূড়ান্ত ডিক্রি। এই ডিক্রির আবার ব্যাখ্যায় দিয়ে বলতেছে যে ডিক্রি আংশিক প্রাথমিক আংশিক চূড়ান্তও হইতে পারে। তাইলে পার্ট প্রিলিমিনারি পার্ট ফাইনালও হইতে পারে। টোটাল আমরা তিন প্রকারের ডিগ্রি পাবো এই ডেফিনেশন থেকে। একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে চূড়ান্ত, আর একটা হচ্ছে এই দুইটারই মিক্সিং, মানে আংশিক প্রাথমিক আংশিক চূড়ান্ত। এই তিন প্রকারের আমরা ডিগ্রি পাবো। তাহলে আপনি এই অন্তত এইটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আর সর্বশেষ বলতেছে যে কোন জিনিসটা ডিগ্রি হিসাবে গণ্য হবে আর কোন জিনিসটা গণ্য হবে না। এখানে সর্বপ্রথম যেটা বলতেছে যে যেই যেই আদেশগুলো ডিক্রি হিসাবে গণ্য হবে, সেটা হচ্ছে আপনি একটা দেওয়ানি মামলা করছেন, এখন বিচারক আপনার মামলাটা খারিজ করে দিছে। তাহলে আপনার যে আরজি সাবমিট করছেন, আরজি খারিজটা একটা ডিক্রি হবে কি হবে না? তাহলে আরজি খারিজ হচ্ছে একটা ডিম ডিক্রি, মানে এটাকে আমরা ডিক্রি বলে ধরে নিব, যদিও এটার মধ্যে 100% ডিক্রির উপাদানগুলা নাই। তাহলে এগুলোকে বলে যে ডিম ডিক্রি, মানে ধরে নেওয়া। যেমন 9-10 অঙ্ক করতে আমরা কি করছি, যে ধরে নেই এক্স এর মান 1, এক্স এর মান এটা, আপনিও ধরে নেন যে এটা ডিম ডিক্রি, যদিও কন্ডিশন ফুলফিল করে না, তারপরও তারা ব্যাখ্যায় বলছে যে আমাদের আরজি খারিজ হচ্ছে একটা ডিম ডিক্রি। আরেকটা হচ্ছে এই আইনেরই 144 ধারায় আমাদের রেস্টিটিউশন বলে একটা শব্দ পাবেন, মানে পুনরুদ্ধার। এই দুইটা জিনিস ডিম ডিক্রি হিসাবে গণ্য হবে। তাহলে এই দুইটা অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে যে ডিম ডিক্রি কোনটা কোনটা। একটা হচ্ছে আরজি খারিজ আর একটা হচ্ছে পুনরুদ্ধার বা রেস্টিটিউশন। আর পাশাপাশি অপোজিট দিয়ে বলতেছে যে দুইটা জিনিস আর যে আমার কি হবে না, ডিক্রি হিসাবে গণ্য হবে না। আদালতের সেই সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত যেটার বিরুদ্ধে আমরা আপিল করতে পারি আদেশের মতো করে। দেওয়ানি আদালতে নর্মালি দুই প্রকার জিনিস পাবেন। একটা হচ্ছে প্রতিদিন আপনি একটা দরখাস্ত সাবমিট করলেন, কিছু করলেন, বিচারক একটা আদেশ দেয়, সেখানে সিগনেচার করে যে পরবর্তী দিন শুনানি হবে, এটা একটা আদেশ। আপনার উপর এত টাকা কস্ট আরোপ করা হইলো, এটা একটা আদেশ। আপনাকে জরিমানা করা হইলো, এটা একটা আদেশ। সাক্ষ্য গ্রহণ করা হইলো না, এটা একটা আদেশ। আর ফাইনালি যখন দেয় সেটা হচ্ছে ডিক্রি। তো বলতেছে যে বিচারকের চূড়ান্ত আদেশ, কিন্তু সেটা আপিল করা যায়, তো তাইলে সেটা ডিক্রি না। আর একটা হচ্ছে আপনি উপস্থিত থাকেন নাই, নির্ধারিত ডে ছিল আপনি যান নাই, টাকা জমা দেওয়ার জন্য বলছে আপনি যান নাই, ডিসমিসাল ফর ডিফল্ট, মানে আপনার উপস্থিতি দরকার ছিল, আপনি আদালতে যান নাই, ওই জন্য খারিজ হয়েছে, তাহলে সেটা আবার ডিগ্রি হিসাবে গণ্য হবে না। তাহলে এই দুইটাকে পাশাপাশি রেখে একটু মুখস্থ করার চেষ্টা করবেন। তাহলে এইটার মধ্যে আপনি একটু সময় দিবেন। সেকশন 2 ক্লজ 2 এর মধ্যে প্রয়োজনে 10 মিনিট সময় দিয়ে নিজের মতো করে বোঝার চেষ্টা করবেন যে আপনি যখন নিজে একটা দেওয়ানি মামলা করে দিবেন কোনো মক্কেলের, যখন আপনার চূড়ান্তি সমস্ত শুনানি শেষ হওয়ার পরে বিচারক ফাইনালি কি করবে, লিখিত আকারে আপনাদের উভয় পক্ষকে শোনার পরে যাবতীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন কার কি অধিকার এটা কনক্লুসিভলি মানে চূড়ান্তভাবে ডিটারমাইন করে দিবে, সেটাই হচ্ছে আমাদের ডিক্রি। এই ডিক্রিটা আমাদের তিন প্রকার হইতে পারে: প্রাথমিক ডিক্রি, চূড়ান্ত ডিক্রি, কিছু প্রাথমিক কিছু চূড়ান্ত। আর দুইটা জিনিস যদিও ডিক্রির শর্তগুলোকে ফুলফিল করে না, যেমন ধরেন যে আপনি আরজি সাবমিট করছেন, খারিজ করে দিল, তো বিবাদীকে তো শুনাই হয় নাই, তো তারপর তার মানেটাকে আমরা এখানে বলছি যে পক্ষদ্বয়কে চূড়ান্তভাবে শুনবে, কিন্তু ওইখানে তো শুনে নাই, আপনি আরজি সাবমিট করছেন, আদালত খারিজ করে দিছে, তারপরেও এটা ডিম ডিগ্রি হবে কেন? কারণ তারা ব্যাখ্যায় বলছে যে আরজি খারিজ একটা হচ্ছে আমার ডিম ডিগ্রি।
আরেকটা কি হচ্ছে আমার রেস্টিটিউশন বা পুনরুদ্ধার, এই জিনিসটা একটু মনে রাখবেন। আর দুইটা জিনিস আমার ডিগ্রি হবে না, একটা হচ্ছে যেই সমস্ত ওয়ার্ডারের বিরুদ্ধে আপিল চলে ওই অর্ডারগুলা ডিগ্রি হিসাবে গণ্য হবে না। আর যদি ডিসমিসাল ফর ডিফল্ট হয়, মানে টাকা জমা দেন নাই, সময় মতো উপস্থিত হন নাই, এই জন্য যদি খারিজ হয় তাহলে সেটা ডিগ্রি হিসাবে গণ্য হবে না। এখন ডিগ্রি হোল্ডার কাকে বলে এইটাও সাথে একটু মনে রাখতে পারেন, যিনি মামলা জিতেন বিজয়ী পক্ষকে ডিগ্রি হোল্ডার বলে, জাস্ট এতটুকুই। তবে একটু বিস্তারিত মনে রাখবেন যে শুধু ডিগ্রি না, যিনি একটা অর্ডার যেটা এক্সিকিউশন করা যায়, যিনি একটা কোনো আদেশ পান যেটা এক্সিকিউশন করা যায়, ওইটাকেও আমরা বলবো যে ডিগ্রি হোল্ডার। কারণ হচ্ছে যে প্রতিটা দেওয়ানি মামলা আরজি আকারে সাবমিট হয় না, মনে রাখবেন ম্যাক্সিমাম দেওয়ানি মামলা আরজি আকারে সাবমিট হয়। কিছু মামলা আমরা মিসকেজ আকারে সাবমিট করি, অ্যাপ্লিকেশন আকারে সাবমিট করি, পিটিশন আকারে সাবমিট করি, সেইগুলার ফাইনাল আউটকাম হচ্ছে অর্ডার। ডিগ্রি তখনই আসবে যখন আপনি আরজি সাবমিটের মাধ্যমে মামলা দায়ের করবেন, সেটার ফাইনাল আউটকামকে আমরা বলবো ডিগ্রি। আর যখন আপনি পিটিশন আকারে মিসকেজ আকারে আপনি মামলা সাবমিট করলেন, তখন সেটার আসবে ফাইনাল আউটকাম, আসবে আদেশ। এখন বলবে যে ভাই কোনটা কোন জায়গায়, ওটা বিস্তারিত বিষয়, ওটার জন্য দেওয়ানি যে বিচারকরা বিচার করেন পৃথক বিশাল বড় তাদের ম্যানুয়াল বই আছে, সিআরও বলে, সেখানে দেওয়া আছে। আমাদের বার কাউন্সিলের জন্য আপাতত দরকার নেই, এতটুকু জানলেই চলবে যে ডিগ্রি এবং ফাইনাল অর্ডার এই দুইটা যিনি লাভ করেন উনি হচ্ছেন ডিগ্রি হোল্ডার। দুইটা জিনিস থাকবে। এরপরে আর আমরা জাস্ট দুইটা শব্দ পড়বো, একটা হচ্ছে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, মানে আইনগত বৈধ প্রতিনিধি কাকে বলে দেওয়ানি মামলার ক্ষেত্রে। তো নর্মালি আমরা চিন্তা করি কি যে ব্যক্তি মারা গেল তার যারা উত্তরাধিকারী আছে, ছেলে মেয়ে আছে, এরাই হয়তো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। কিন্তু দেওয়ানি মামলায় ওই কথা বলে না। দেওয়ানি মামলায় বলে যে ব্যক্তি মারা যাওয়ার পর, মানে আপনি মারা যাওয়ার পর আইনগতভাবে আপনার সম্পত্তি যারা প্রতিনিধিত্ব করবে, ধরেন যে আপনি আপনার সম্পত্তি উইল করে দিয়ে গেলেন, আপনার ছেলেওকে দিলেন না, মেয়েকেও দিলেন না, আপনি একটা মসজিদে ওয়াকফ করে দিলেন, আপনি উইল করে দিলেন, থার্ড পার্টি কাউকে দিয়ে দিলেন, তাহলে যেই ব্যক্তি আপনার সম্পত্তি বৈধভাবে পরিচালনা করার অধিকারী উনি হচ্ছেন লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। এখন এইটা আপনার ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে, স্ত্রীও হইতে পারে, বাইরের যে কোনো ব্যক্তিও হইতে পারে। তাহলে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের জন্য আপনার উত্তরাধিকারী হওয়ার দরকার নাই। আপনার সম্পত্তি বৈধভাবে আইনগতভাবে যিনি পরিচালনা করার দায়িত্ব পাবেন, সিপিসির ভাষায় উনি হচ্ছেন লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। আর এটার মধ্যে দুইটা জিনিস অন্তর্ভুক্ত হবে, একটা হচ্ছে ইন্টারমিডিল। তো এইটা কারা? এটা হচ্ছে যে মৃতের সম্পত্তিতে যিনি হস্তক্ষেপ করতে পারেন। কিভাবে? যেমন আপনি মৃত ব্যক্তির কাছে টাকা পান, মৃত ব্যক্তি আপনার কাছে সম্পত্তি বন্ধক দিয়ে রাখছে, টাকা পরিশোধ করে নাই, আপনি কিন্তু লিগালি সম্পত্তির মালিক না, কিন্তু আপনার একটা আইনগত অধিকার আছে, তার প্রতি আপনার একটা পাওয়া আছে, আপনি ওই সম্পত্তির লিগাল রিপ্রেজেন্টেটিভ হবেন যদি কোনো মামলা হয়, কারণ আপনার তো তার কাছ থেকে টাকাটা আদায় করতে হবে। আরেকটা হচ্ছে যদি আমরা রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে যদি মামলা পরিচালনা করার যদি কেউ দায়িত্ব পায়, যেমন 10 জনের পক্ষে যখন একজন মামলা দায়ের করে, সেটাকে আমরা বলি যে প্রতিনিধিত্বমূলক মামলা। ওই রকম ক্ষেত্রে ওই চরিত্রের ক্ষেত্রে যদি থাকে কেউ, সেটাও লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের মধ্যে আমরা তিনটা জিনিস অন্তর্ভুক্ত হয়, এটা মনে রাখবো। একটা হচ্ছে যিনি বৈধভাবে ওই সম্পত্তি পরিচালনা করার আইনগত কর্তৃত্বের অধিকারী। 2 নাম্বার হচ্ছে ওই মৃতের সম্পত্তিতে যিনি হস্তক্ষেপ করার কোনো অধিকার আছে। 3 নাম্বার হচ্ছে যদি আমি প্রতিনিধিত্ব চরিত্রে, যদি রিপ্রেজেন্টেটিভ চরিত্রে মামলা করার অধিকার প্রাপ্ত হয়, এই 3 শ্রেণীর ব্যক্তি লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের অন্তর্ভুক্ত। এখন আপনার যেটা আসতে পারে মাঝে মধ্যে, আপনার ডেফিনেশন আসতে পারে যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কত ধারায় সংজ্ঞায়িত করা আছে, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের নিচের কোনটা অন্তর্ভুক্ত করে না, এই তিনটাই দিয়ে দিবে যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের মধ্যে আমরা যে তিনটা বললাম, আরেকটা চতুর্থ দিয়ে দিল। আর সর্বশেষ যেটা পড়বো সেটা হচ্ছে মিনস প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা। তো এটা বোঝার জন্য আপনি কিভাবে বুঝবেন, ধরেন যে আপনার একটা জমি ছিল, সেটা আজ থেকে 10 বছর আগে একজন জোর করে আপনার কাছ থেকে দখল করে নিয়েছে। প্রতি বছর বছর আপনি ধান ছানা আবাদ করতেন, 20,000 টাকা করে ইনকাম হইতো। 1 বছরে 1,20,000 টাকা আপনার লিগালি আপনি পাওনার হকদার, কিন্তু ওই ব্যক্তি অবৈধভাবে আপনারে বেদখল করছে। আজকে আপনি আদালতে মামলা করছেন 10 বছর পরে, আদালত কর্তৃক জমি তো ফেরত পাচ্ছেন, এই যে 1,20,000 টাকা যে আপনার ক্ষতি হইলো, এটাকে আপনি দাবি করবেন না? এটাকে আপনি চাইবেন না যে আমি তো জমিটা প্রতি বছর বছরে 20,000 টাকা করে পাইতাম? এই যে আপনার দাবিটা, এটাকেই বলতেছি আমরা মিনস প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা।
এখন এটার মধ্যে একটু কন্ডিশন আছে। কন্ডিশনটার মধ্যে প্রথমে বুঝবেন, বেআইনি দখলে থাকার সময় চাই উনি যে টাকাটা স্বাভাবিকভাবে আয় হইতো, চাই সে আয় করুক, সে কাউন্টার তো করতে পারে যে আমি কোনো চাষাবাদ করি নাই, আমি কাউকে রেন্ট দেই নাই, টাকা ইনকাম হয় নাই, এই অজুহাত সে নিতে পারে। তো এই জন্য ডেফিনেশনে বলে দিছে যে সে যে টাকাটা আয় করছে অথবা স্বাভাবিকভাবে যে টাকাটা আয় হইতো, এখন সে ভাড়া দেখ বা না দেখ সেটা তার ব্যাপার, ওই টাকাটা আপনি পাওয়ার হকদার। আর পাশাপাশি এই যে গত 10 বছরে আপনি প্রতি বছর 20,000 টাকা যদি ব্যাংকে রাখতেন, অ্যাটলিস্ট 6% করে তো লাভ পাইতেন। তো এই 10 বছরের সুদও পাওয়ার অধিকারী। তাহলে 1,20,000 প্লাস তার উপরে 10 বছরের সুদ, এই টোটাল জিনিসটা আপনি পাওয়ার হকদার। এটাকেই বলে যে অন্তর্বর্তীকালীন মুনাফা বা মিন্স প্রফিট। যখন আপনি দেওয়ানি কোনো মামলা করবেন, দেওয়ানি মামলা করার সময় আরজির মধ্যে যারা লিখিত পরীক্ষা দিয়েছেন তারা জানেন, আপনাকে প্রেয়ার একটা সেকশন থাকতে হয় যে আপনি কি চান। প্রথমে বলতে হয় যে আমার দখল উদ্ধার চাই, দ্বিতীয়ত বলতে হয় যে যদি আপনার সেটা জায়গা জমি রিলেটেড হয় আমার মিন্স প্রফিট চাই, তৃতীয়ত বলে যে আমি মামলা করা যত খরচাপাতি হইল এগুলা চাই, চতুর্থত বলে যে আরো যত প্রকার আইনে যদি আমার কোনো ক্ষতিপূরণ দেয় সেটাও চাই। দেওয়ানি মামলায় আপনি না চাইলে কেউ দিবে না, কারণ প্রাইভেট ব্যাপার। আপনি যত চাবেন আদালত তত দিবে, না চাইলে আদালত বলবে যে আপনার দরকার নেই। তো এই রকম যখন আমরা রেস জুডিকাটা পড়বো তখন এইরকম একটা অপশন পাবো যে আপনি মামলা দায়েরের সময় যদি মিন্স প্রফিট দাবি না করেন, পরবর্তীতে আপনি কি মিন্স প্রফিট দাবি করতে পারবেন কিনা। তো বলবে যে না আপনি পারবেন না, যাই কিছু চাবেন একবারেই চাবেন, বারবার চাইতে পারবেন না। তবে এখানে একটা কন্ডিশন হচ্ছে, যদি ওই ব্যক্তি সম্পত্তির কোনো উন্নয়ন ঘটায় এবং উন্নয়ন ঘটায় এক্সট্রা ইনকাম করে, তাহলে ওই এক্সট্রা ইনকামটা আপনি হকদার না। কেমন? যেমন ধরলাম যে আপনার এইরকম একটা বড় দোকান ছিল, আমরা চিন্তা করলাম মাসে 10,000 টাকা ভাড়া আসতো। তো সে বেদখল করে কি করলো, সেই বড় দোকানটারে ছোট ছোট 3টা দোকানে ভাগ করলো, যার কারণে মাসে সে 20,000 টাকা ভাড়া পাচ্ছে। কিছু টাকা পয়সা করে পার্টিশন করে দোকানগুলোকে ছোট করছে, একটু সাজসজ্জা করছে, দোকান ভাড়া বাড়ছে। এখন আপনি নর্মালি ওই 10,000 টাকা করেই পাবেন, সে যে এক্সট্রা যে আরো 10,000 ইনকাম করলো 20,000 করে, ওই 10,000 আপনি দাবি করতে পারবেন না। তো এই জন্য যারা অবৈধভাবে দখল করে, যাদের একটু আইনি নলেজ আছে, তারা কি করে সেটা নিয়ে একটা উন্নয়ন ঘটায়। উন্নয়ন ঘটানোর ফলে কোনোদিন যদি সে মামলা হেরেও যায়, তাকে ওই টাকাটা আর দিতে হয় না যেটা এক্সট্রা সে ইনকাম করলো। কারণ বলতেছে যে যেইটা বেদখলকারী কি করলো, নিজস্ব অর্থায়নে উন্নয়ন ঘটায় এক্সট্রা ইনকাম করলো, ওইটা মিন্স প্রফিটের অন্তর্ভুক্ত না। আশা করি এর চাইতে সহজ মিন্স প্রফিট বলে আর কোনো আপনি বুঝার আর কোনো টেকনিক আমার জানা নাই। তাহলে মিন্স প্রফিট হচ্ছে আপনার স্বাভাবিক সম্পত্তি, যেইটা আপনি যতদিন বেদখলে ছিল, যেই টাকাটা স্বাভাবিকভাবে আপনি পাইতেন, ওইটা প্লাস তার উপর যে নির্দিষ্ট সুদ, এটা আপনার মিন্স প্রফিট। আর বেদখলকারী নিজস্ব টাকা পয়সা খরচ করে যদি উন্নয়ন ঘটায় এক্সট্রা অতিরিক্ত কোনো ইনকাম করে, সেটা আপনার মিন্স প্রফিটের অন্তর্ভুক্ত হবে না। তাহলে ডেফিনেশন থেকে এই 3টা পৃথক করে লিখে নেবেন যে সেকশন 2 ক্লজ 2 ডিক্রি, সেকশন 2 ক্লজ 11 হচ্ছে অ্যালার্ট লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, সেকশন 2 ক্লজ 12 মিন্স প্রফিট। এই 3টাকে আপনি প্রয়োজনে 100 বার পড়েন, 100 বার লিখেন, যাতে এইখানে কোনো ডাউট না থাকে। বাকি ডেফিনেশন আপনি কেটে দেন বই থেকে, দরকার নেই আপনার। কিন্তু এইগুলোর মধ্যে কোনো আবার ডাউট রাখবেন না যে না মিন্স প্রফিট নিয়ে আমার সন্দেহ আছে, ডিগ্রি নিয়ে সন্দেহ আছে, অ্যালার্ম নিয়ে সন্দেহ আছে, তাইলে পাস করতে পারবেন না। কারণ আমরা যেহেতু আপনাদেরকে এখন শেষ সময় পড়াচ্ছি, যে জিনিসটা পড়াবো যাতে ওইটাতে আপনার কনফিউশন না থাকে। যদি না বুঝেন, আপনি কি বুঝেন নাই, অবশ্যই ক্লাস শেষে প্রশ্ন করবেন যে আপনার এখানে ডাউটটা কি। 6 নাম্বারটা তাহলে আমরা অলরেডি পড়লাম, পেকুনারি জুরিসডিকশন। তো প্রথম অংশ থেকে এই দুটো আমাদের পড়া কিন্তু শেষ, এভাবে আপনাকে পড়তে হবে। এখন আসি দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশে আমরা প্রথম 3টা সেকশন আপনাকে একসাথে আপনি পড়বেন, একসাথে পড়বেন, যখনই পড়বেন 3টা একই সাথে পড়বেন, পৃথক করে পড়ার কোনো দরকার নাই। যখনই বই খুলবেন, যদি এটা পড়তে মন চায় 9, 10, 11 একই সাথে পড়বেন। 6 নাম্বারে আমরা পড়েছি কি, আমরা পেকুনারি জুরিসডিকশন। 9 নাম্বারে বলে যে সাবজেক্ট ম্যাটারগত জুরিসডিকশন, বিষয়বস্তুগত। দেওয়ানি আদালতে আমরা কি জানি, আমরা সিভিল লিটিগেশন করি, মানে দেওয়ানি মামলা করি। তো 9 নাম্বার ওই কথাটাই বলতেছে যে দেওয়ানি আদালতকে এমন খোলা ছুট দেওয়া হইল, বলতেছে যে যত প্রকারের সিভিল মামলা আছে সকল মামলা সে শুনতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে প্রকাশ্যভাবে, মানে এক্সপ্রেসলি অথবা ইমপ্লাইডলি বারণ করা না হচ্ছে। এখন যেমন ধরেন যে মোহরানার মামলা,
একটা দেওয়ানি বিষয়, নর্মালি দেওয়ানি আদালতে যাওয়ার কথা, কিন্তু সরকার বলতেছেন যে না, আমি এটা পারিবারিক আদালতে নিব, মানে প্রকাশ্যভাবে বলে দিছে যে পারিবারিক আদালত। যদিও সিভিল নেচারের দেওয়ানি মামলা হিসাবে সিভিল জজরা শুনবেন না, সেটা পারিবারিক আদালতের বিষয়। আপনি ধরেন যে আয়কর, টাকা পয়সার ব্যাপার, একটা আমার আর্থিক জিনিস, দেওয়ানি বিষয়, দেওয়ানি আদালতে চলার কথা, সরকার পৃথক আদালত করে দিছে রেভিনিউ কোর্ট। তো ওই জন্য বলতেছে যে যদি যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যভাবে অথবা ইমপ্লাইডলি বারণ করা না হচ্ছে, যত প্রকারের মামলা আছে যেগুলো দেওয়ানি প্রকৃতির, সেগুলো এই আদালত শুনতে পারবে। 9 নম্বরে তাকে এই ক্ষমতা দিয়ে দিছে। তাহলে আপনি 9 নম্বর মনে রাখবেন এইভাবে, যে যত প্রকারের মামলা আছে যেগুলো দেওয়ানি প্রকৃতির, আদালত ততক্ষণ পর্যন্ত শুনতে পারবে যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য আইন দ্বারা তাকে বারিত করা না হচ্ছে, অথবা প্রকাশ্য তো আইন নাই কিন্তু ইমপ্লাইডলি আমরা বুঝে নিচ্ছি যে এইটাই আদালতের বিষয় না। এখন এখানে একটু ব্যাখ্যা পাবেন, ভিতরে ব্যাখ্যার মধ্যে কিছুই নাই। নর্মালি যেটা বলতেছে যে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, আচার আকৃতি, এগুলো দেওয়ানি বিষয় না। আপনার মসজিদের ইমাম কি হবে, মন্দিরের পূজারি কি হবে, এগুলা যদিও আপনার রাইট, কিন্তু দেওয়ানি মামলার বিষয় না। কিন্তু ওই ইমাম সাহেবের বেতন, ওই মন্দিরের পূজারি যদি আপনি কোনো বেতন দেন, এখন কয়দিন পরে যদি তার বেতনটা না দেন, সে তখন আদালতে মামলা করতে পারবে 9 ধারা। তার মানে পিওর যেটা আমাদের ধর্মীয় বিষয়, সামাজিক বিষয়, সেটা দেওয়ানি মামলার বিষয় না। কিন্তু যখন ওই ধর্মীয় বিষয়তে কোনো আর্থিক বিষয় জড়িত থাকবে, তখন সেটা দেওয়ানি মামলার বিষয় হবে। তার মানে হচ্ছে আপনার মসজিদের ইমাম সাহেব কে হবে, এটা দেওয়ানি মামলার বিষয় না। কিন্তু ইমামের বেতন যদি না দেন, ইমাম সাহেবের বেতন দাবি করে যে উনি মামলা করবেন, ওইটা 9 নম্বরে অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা এই জিনিসটা বুঝে নিব, যে কোনো ধর্মীয়, সামাজিক, কৃষ্টি কালচারের যে কোনো পদ দেওয়ানি মামলার বিষয় না, কিন্তু ওই পদের মধ্যে যখন টাকা পয়সা আসবে, তখন ওইটা দেওয়ানি মামলার বিষয়। ব্যাখ্যা এতটুকুই বলছে, আর কিছু না। এরপরে 10 নম্বর, 10 নম্বরটার মধ্যে স্টে অফ স্যুট। আপনি জাস্ট একটা কথা চিন্তা করেন, যখন আপনি সিআরপিসি পড়ছেন, আমরা একটা জিনিস দেখেছি যে একটা জিআর মামলা, একটা সিআর মামলা একসাথে চলে কিনা। 205 নম্বরের ডিতে আমরা দেখেছি যে একটা কি হয়, জিআর মামলা সিআর মামলা চলে কিনা। সেম ওইটা জিনিস বলতেছে এখানে, যে একই বিষয়, একই দেওয়ানি দুইটা দেওয়ানি আদালতে মামলা চলবে কিনা একসাথে। ধরেন আপনি ঢাকায়, আপনাদের বিয়ে হয়েছে, ঢাকায় আপনারা থাকেন, বাপের বাড়ি হচ্ছে একজনের চট্টগ্রাম, একজনের রাজশাহীতে। এখন স্ত্রী ঢাকায় মামলা করলো মোহরানার, কয়দিন পরে বাপের বাড়ি চলে গেল, গিয়ে চট্টগ্রামে গিয়ে সে আবার মোহরানার মামলা করতে পারবে কিনা। একই সাবজেক্ট, সে ঢাকায় থাকতো, থাকার কারণে মামলা করছে ঢাকার আদালতে, হয়তো মামলা নিষ্পত্তি হয় নাই, চলমান আছে, চট্টগ্রামে গিয়ে আবার মামলা করতে পারবে কিনা। ওই 10 নম্বর বলে যে মামলা তো করতে পারবে, কিন্তু মামলাটা কি গ্রহণের পরে স্থগিত হয়ে থাকবে। তাহলে একই ঘটনায়, একই ইস্যু নিয়ে একটা বিষয় একাধিক মামলা আমরা দায়ের তো করতে পারবো, কিন্তু মামলা কন্টিনিউ করবে না। তো এটাকে আইনের ভাষায় বলতেছে যে স্টে অফ স্যুট, মামলাটা স্থগিত হয়ে থাকবে। আর এইটাকে আবার একটা ল্যাটিন শব্দ ব্যবহার করা হচ্ছে যে রেস সাবজুডিস, যে মামলাটা আদালতে, এক আদালতে চলমান। তাহলে দুইটা শব্দ আপনি মনে রাখবেন। 10 নম্বরের হেডিং হচ্ছে মামলা স্থগিত, স্টে অফ সুট, অথবা ল্যাটিন ওই শব্দটা মনে রাখবেন রেস সাবজুডিস, মানে এই বিষয়ে একটা মামলা চলমান আছে, আদালত মামলা তো গ্রহণ করবে, মামলাটা গ্রহণ করে সে ফাইলবন্দি করে রেখে দিবে, কিছু আর করার নেই তার, কারণ উপযুক্ত আদালতে একটা মামলা চলমান আছে। এতটুকুই যথেষ্ট, আর ভিতরে আপনার এত টাইম দেওয়ার দরকার নেই। 11 নম্বর, আপনি ধরেন যে 20 বছর মামলা পরিচালনা করে একটা ডিগ্রি পাইছেন, রায় পাইছেন, তো জমি আপনার দখলে আসছে, কয়দিন পরে দেখলাম যে ওই বিবাদী মারা গেছে, এখন তার ছেলে পেলেরা নতুন আইনজীবী হয়েছে, সে বলতেছে আমার বাবা হাঁটছে কি হয়েছে, আমি মামলা দায়ের করে জমি ফেরত আনবো। এখন এটা সম্ভব কিনা, এমনকি হইতেও পারে মামলা, দেখবেন যে তথ্য গোপন করে মামলা দায়ের করে। তো এইরকম ক্ষেত্রে 11 নম্বর বলতেছে যে না, যখন উপযুক্ত আদালত, কম্পিটেন্ট কোর্ট কোনো একটা বিষয়ের মধ্যে কি করবে, একবার নিষ্পত্তি করে দিবে, ওই বিষয়ে দ্বিতীয়বার আর কোনো মামলা চলবে না, যেটাকে আমরা বলতেছি যে রেস জুডিকাটা। সেম একই রকম কনসেপ্ট আপনারা ফৌজদারি কার্যবিধিতে পাবেন 403-এ। সেখানে ডবল জিও পার্টি দেওয়া আছে, যে একবার অপরাধের বিচার করছি, ওই অপরাধের দ্বিতীয়বার বিচার করতে পারবো না। তো এটাই বলতেছে, যেহেতু মামলাটা একবার ডিসাইড হয়ে গেছে উপযুক্ত আদালত কর্তৃক, অতএব ওই বিষয়ে দ্বিতীয় কোনো মামলা চলবে না। তাইলে তার উত্তরাধিকারী যদি মামলা করে, আপনি যখনই এই আদালতের রেফারেন্স সার্টিফাইড কপিটা দেখাবেন, মামলা সেখানেই শেষ,
মামলা অর্ডার 7-এ কি হয়ে যাবে, রুল 11-এ মামলাটা খারিজ হয়ে যাবে, যে আইনের কারণে এই মামলাটা চলতে পারে না। তাহলে এই তিনটা সেকশন দেখেন, আপনি বিস্তারিত পরে পড়েন, আগে সেকশনগুলো মাথায় নেওয়ার চেষ্টা করবেন যে তিনটা সেকশনে আছেটা কি। তাহলে 9 হচ্ছে আমাদের মামলার বিষয়বস্তুগত এখতিয়ার। 10-এ হচ্ছে যে একই বিষয়ে আমরা একাধিক আদালতে মামলা তো দায়ের করতে পারবো, কিন্তু পরের মামলাটা স্থগিত থাকবে। আর 11 নম্বরে বলতেছে যে রেস জুডিকাটা যখন উপযুক্ত আদালত কর্তৃক একবার একটা বিষয় রায় হয়ে যাবে, ফাইনাল ডিক্রি চলে আসবে, ওই বিষয়ে দ্বিতীয় কোনো মামলাই চলবে না। এখন ওই 11-র ভিতরে কিছু উদাহরণ আছে, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে, তার মধ্য থেকে জাস্ট 3টা উদাহরণ গুরুত্বপূর্ণ, প্রতিটা জিনিস কিন্তু না। তাহলে 11 যখন আপনি পড়বেন, ওর ভিতরে 3টা জিনিস দেওয়া আছে। ওই একটা হচ্ছে মিনস প্রফিট রিলেটেড, মানে যেই জিনিসটা আপনি বলতে পারতেন যদি না বলেন, যেই প্রতিরক্ষা আপনি নিতে পারতেন যদি না নেন, তাহলে পরবর্তীতে আর নিতে পারবেন না। যে কথাটা আপনি বলতে পারতেন, যে দাবি আপনি করতে পারতেন, যেই প্রতিকার আপনি চাইতে পারতেন, যদি না চান পরবর্তীতে আদালত কনস্ট্রাক্ট করে নিবে যে আপনার এটা দরকার নাই। যেমন আমরা বললাম যে আপনি দখল উদ্ধার মামলা করছেন, আপনি মিনস প্রফিট দাবি করেন নাই, তো আদালত নিজে থেকে নিজে ধরে নিবে যে আপনার মিনস প্রফিটের দরকার নাই, মানে আপনার টাকা পয়সা অনেক আছে, জমি হইলেই চলবে। আপনি পরবর্তীতে আর চাইতে পারবেন না, যখন একবার ডিক্রি হয়ে যাবে যে আমার মিনস প্রফিটের দরকার। মামলা চলাকালীন সময় আপনি আর্জি সংশোধন করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু একবার ডিক্রি হইলে দ্বিতীয়বার আবার মামলা দায়ের করতে পারবেন না যে আমি মিনস প্রফিট চাই। ওইটা আপনাকে বলে যে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। তাহলে রেস জুডিকাটার আরেকটা শব্দ শুনলেন, কনস্ট্রাকটিভ, মানে যেটা আমরা বানিয়ে নিব, যেটা আমরা ধরে নিব, যে যেই দাবি আপনি করতে পারতেন অথবা যেই ডিফেন্স আপনি নিতে পারতেন, যদি আপনি না নেন, আদালত ধরে নিবে যে আপনার এটা নেওয়ার কোনো আগ্রহ নেই। আরেকটা কথা হচ্ছে যেটা রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট, 10 জনের পক্ষে যখন একজন মামলা দায়ের করে, ওই মামলাটা যে জাজমেন্টটা আসবে, আপনি হারেন অথবা জিতেন, বাকি 9 জনের উপরও কার্যকর হবে। তারা আবার পৃথক করে মামলা করে বলতে পারবে না যে আমি তো ছিলাম না, আমার পক্ষে কে মামলা করছে আমি জানি না, এই কথা বলার সুযোগ নাই। ওইটার উপরেও কি হবে, রেস জুডিকাটা প্রযোজ্য হবে। সেখানেও সে বলতে পারবে না যে আমি কি করতে পারবো না, আমি জানি না, বা আমার উপর এটা কার্যকর না, এই কথা বলার কোনো সুযোগ নাই। তাহলে দুইটা আমরা পাইলাম। আরেকটা যে জিনিস আমরা সেখানের মধ্যে পাবো, যদিও অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে, নিচের শেষের দিয়ে যে 3টা ব্যাখ্যা, ওই 3টা ব্যাখ্যা আমাদের কাজের। শেষের ওই আরেকটা ব্যাখ্যার মধ্যে আমাদের একটা ব্যাখ্যা ছিল আমাদের রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট, একটা ছিল যে যেটা আপনি দাবি করতে পারতেন যদি দাবি না করেন। আরেকটা ব্যাখ্যা আছে সেখানে, যদি আমরা দেখি সম্ভবত, যদি ওই ব্যাখ্যাটা জাস্ট একটু স্মরণ করা, এখন দেখেন যে এরকম আপনিও ভুলে যাবেন, আমি যেমন এখন ভুলে গেছি এরকম আপনিও কিন্তু ভুলবেন। তো এরকম যদি আপনি ভুলে যান, আপনার দায়িত্ব হচ্ছে ওই জিনিসটা লাল কালিতে লিখবে, বইটা খুলবেন। যখন একবার খুলবেন আগামী 1 মাসে ওইটার জীবনেও ভুলবেন না। এখন যেমন আমি নিজেই ভুলে গেছি, ভুলার অনেক কারণ, কারণ ধরেন যে 10টা জিনিস নিয়ে থাকতে হয়, নানা প্রকার টেনশন থাকে। তো আপনার দায়িত্ব হচ্ছে আপনি ওই 11 নম্বরের যেই উদাহরণগুলোর মধ্যে সম্ভবত 5টা উদাহরণ দেওয়া আছে, তার মধ্যে 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার, ওই 3টা উদাহরণ পড়বেন। রিপ্রেজেন্টেটিভ টাইপের যে জিনিসটা আছে সেটা। ও আরেকটা ছিল যেটা, সেটা হচ্ছে যে আদালত যদি আপনার কোনো দাবির ব্যাপারে যদি নীরব থাকে, আপনি মিনস প্রফিট চাইছেন, আদালত তার রায় কিছুই উল্লেখ করে নাই, নীরবতা পালন করছে, তো আদালত বলতেছে যে নীরবতা মানে হচ্ছে প্রত্যাখ্যানের লক্ষণ, মানে আপনার দেয় নেই। তাহলে কোথাও যদি আদালত জাজমেন্টে কোনো দাবি সম্পর্কে নীরব থাকে, বাই ডিফল্ট আপনাকে ধরে নিতে হবে যে আদালত এটা প্রত্যাখ্যান করছে, আপনাকে কি করবে না, এই প্রতিকারটা দিবে না। 11 থেকে এই আপনার রেস জুডিকাটা কত ধারায় আছে, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা আর ওই 3টা উদাহরণ, এটাই যথেষ্ট। তাহলে উদাহরণ 3টা আরেকবার একটু মনে করার চেষ্টা করেন, যাতে আমরা ক্লাসটা করতে করতে মুখস্থ হয়ে যায়, আপনার দ্বিতীয়বার দেখতে না হয়। তাহলে রেস জুডিকাটা হচ্ছে একই বিষয়ে উপযুক্ত আদালত কর্তৃক উভয় একই পক্ষদ্বয়ের মধ্যে কোনো দ্বিতীয়বার মামলা চলবে না। আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, মানে হচ্ছে আপনি আরজিতে যা যা দাবি করতে পারতেন বা লিখিত যে জবাবে যা যা প্রতিরক্ষা দিতে পারতেন, যদি না দেন আদালত ধরে নিবে যে আপনি দরকার নাই বা আপনার এই প্রতিরক্ষা দেওয়ার মতো কোনো ইচ্ছা নাই। আর রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুটের ক্ষেত্রে বাকি সবার জন্য ওই স্যুটটা প্রযোজ্য হবে। আর কোনো দাবি যদি আপনি করেন, আদালত যদি নীরব থাকে, তাহলে নীরবতা ইকুয়াল টু হচ্ছে প্রত্যাখ্যান। এইভাবে পড়বেন, যথেষ্ট, আর কিছু আপনার লাগবে না।
এখন চলে আসি মামলা দায়েরের স্থান। একটা দেওয়ানি মামলা আপনি কোথায় দায়ের করবেন, এটা হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন। তাহলে তিনটা জুরিসডিকশন পাচ্ছি, একবার স্মরণ করেন। 6 নম্বরে পাইছি আমরা পেকুনারি, টাকা পয়সা হিসাবে আমরা নির্বাচন করলাম সহকারী জজে যাব না সিনিয়রে যাব না যুগ্মে যাব। 9 নম্বরে আমরা দেখলাম যে আমার বিষয়টা আসলেই কি সিভিল লিটিগেশনের মধ্যে আসতেছে কিনা, যদি আসে। এখন আমার 15 নম্বর বলতেছে যে উপযুক্ত আদালতের ক্ষমতা সম্পন্ন আদালতের সর্বনিম্ন স্তরে মামলাটা দায়ের করতে হবে। যেমন আপনার মামলার ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, তখন আপনি চাচ্ছেন যে সিনিয়র সহকারী জজ আপনার বন্ধু মানুষ, আপনার তাড়াতাড়ি রায় দিবে। আইন বলতেছে যে ওইটার সুযোগ নাই। যদিও তিনজনই কি হচ্ছেন উপযুক্ত, কিন্তু আপনাকে মামলা দায়ের করতে হবে সর্বনিম্ন স্তরে, মানে সহকারী জজ আদালতে আপনাকে মামলাটা দায়ের করতে হবে। এটা বলতেছে যে 15 নম্বর। 16 থেকে 20 পর্যন্ত আমাদেরকে বলে যে, যেমন আমরা সিআরপিসিতে পড়েছি 177 থেকে মোটামুটি 189 পর্যন্ত, যে একটা ফৌজদারি মামলা কোথায় দায়ের করব, ওই একটা দেওয়ানি মামলা কোথায় দায়ের করবেন। তো এটার আগে হেডিংটা মনে রাখবেন, ব্যাখ্যা সহ পড়তে গেলে মনে থাকবে না, কনফিডেন্স আসবে না। আগে এই হেডিংটা মনে রাখে রাখে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস নিয়ে আসবেন। 16 নম্বর বলতেছে যে দেওয়ানি মামলার বিষয়বস্তু যেখানে, জমি যেই এলাকায় অবস্থিত ওই এলাকার আদালতেই করব। তাহলে আমরা শর্টকাটে মনে রাখতে পারি কি, বিষয়বস্তু যেখানে মামলাও সেখানে। 16 নম্বর কমপ্লিট। 17 নম্বরে আমরা যদি দেখি, যদি আমার জায়গা জমি একাধিক জেলার মধ্যে হয় তাহলে 2 জেলার যে কোনো এক জায়গায়। এরপরে যদি আমরা দেখি 18 নম্বর যে জিনিসটা আমাদেরকে বলে, সেটা হচ্ছে যে যদি আমাদের সম্ভবত এখানে যে সেকশন নাম্বারটা উল্টা হয়েছে, 18 নম্বরে আমাদের যে জিনিসটা বলে সেটা হচ্ছে যদি স্থান নিয়ে যদি আমাদের আনসার্টেনিটি থাকে, অনিশ্চয়তা থাকে, যেখানে ক আদালতে যাব না খ আদালতে যাব, টেরিটোরিয়াল জুরিসডিকশন নিয়ে যদি ডাউট সৃষ্টি হয়, অনিশ্চয়তা থাকে, এক্ষেত্রেও 2 জায়গার যে কোনো এক জায়গায় যাবেন। তবে বিচারকের জন্য একটা অ্যাডভাইস হচ্ছে যে উনি আগে এটা কনফার্ম করবেন, মানে আগে একটা লিখিত দিবেন যে এই মামলার জুরিসডিকশন নিয়ে কনফিউশন আছে, আমি চিন্তা করতেছি আমার জুরিসডিকশন আছে, ওই জন্য আমি মামলাটা শুনতেছি। মানে এইরকম ঘোষণা দিয়ে মামলা গ্রহণ করতে হবে, সরাসরি গ্রহণ করতে পারবেন না। তাহলে আমরা তিনটা পড়লাম কি, 16 নম্বর হচ্ছে বিষয়বস্তু যেখানে মামলা সেখানে, 17 হচ্ছে বিষয়বস্তু একাধিক জায়গায় মামলা যে কোনো এক জায়গায়, বিষয়বস্তু নিয়ে অনিশ্চয়তা যে কোনো এক জায়গায়, তবে একটা কন্ডিশন ফুলফিল করতে হবে, একটা ঘোষণা দিয়ে মামলা শুনতে হবে। 19 নম্বরে আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যদি আমাদের মুভেবল প্রপার্টি হয় বা কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনি ক্ষতিপূরণ চান, আপনার এক পথে ঘাটে কারোর সাথে দেখা হয়েছে, সে আপনার কিছু ক্ষতি করছে, ক্ষতি করে পালিয়ে গেছে, এখন তার বিরুদ্ধে আপনি দেওয়ানি মামলা করবেন, ক্ষতিপূরণ মামলা। তো এটার ক্ষেত্রে বলে যে যদি মুভেবল প্রপার্টি হয় অথবা যদি কোনো ব্যক্তি থেকে আপনি কম্পনসেশন দাবি করেন, এক্ষেত্রে নর্মাল নিয়ম হচ্ছে যে বিবাদী যেখানে বসবাস করে অথবা কজ অফ অ্যাকশন যেখানে অ্যারাইজ হয়েছে। যেমন ধরেন যে আপনি গেছেন রাজশাহীতে ঘোরার জন্য, সেখানে একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে, সে আপনার কিছু ক্ষতি করছে, তার বাসা হচ্ছে ঢাকায়। এখন আপনি তার বিরুদ্ধে যে কম্পনসেশনের মামলাটা করবেন, যদিও আপনার বাসা রংপুরে, আপনি রংপুরে করতে পারবেন না, হয় আপনি রাজশাহীতে করেন যেখানে আপনার ঘটনা ঘটছে, অথবা বিবাদী বসবাস করে ঢাকায়, ঢাকায় আপনি মামলাটা করেন। দেওয়ানি মামলায় মনে রাখবেন যার কাছ থেকে আপনি প্রতিকার নিবেন উনি যেখানে বসবাস করেন, নর্মালি মামলাটা সেখানে করতে হয়, কারণ টাকা পয়সা তো তার থেকে আপনি চাবেন। আপনি কোন জায়গায় বসবাস করেন দেখার বিষয় না। তাহলে যেখানে মামলার কারণ অথবা বিবাদী যেখানে বসবাস করে। এরপরে যদি আমরা দেখি 20 নম্বরে বলতেছে যে যদি এই 16 থেকে 19 কোনো মামলা কাভার না করে, তাহলে 20 নম্বর বলতেছে যে আপনি বিবাদী যেখানে বসবাস করে অথবা মামলার কজ অফ অ্যাকশন যেখানে অ্যারাইজ হয়েছে ওই জায়গায় প্রতিটা মামলা চলবে। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে কি, 16 থেকে 19 আপনি আগে ক্লিয়ার করবেন, এর বাইরে যত মামলা 20 নম্বর সেকশনে গিয়ে পড়বে। তাহলে বিষয়বস্তু যেখানে, 16 বলতেছে মামলা সেখানে, বিষয়বস্তু একাধিক জায়গায়, 17 বলতেছে যে কোনো জায়গায়, বিষয়বস্তু অনিশ্চয়তা যে কোনো এক জায়গায় তবে ঘোষণা দিয়ে, কোনো মুভেবল প্রপার্টি বা ক্ষতিপূরণ মামলা বিবাদী যেখানে অথবা কজ অফ অ্যাকশন যেখানে। যদি এর পরেও কোনো মামলা যদি এগুলোর মধ্যে আমরা না পাই, তাহলে 20 নম্বর ব্যবহার করে আমরা মামলাটা বিবাদী যেখানে অথবা মামলার কারণ যেখানে উদ্ভব ঘটছে সেখানে আমরা দায়ের করে দিতে পারবো। তো এইটা হচ্ছে আমরা আমাদের আরেকটা কনসেপ্ট। তাহলে একটা দেখেছি আমরা সাধারণ বিষয়, তারপরে দেখলাম যে কোন মামলা কিভাবে দ্বিতীয়বার করতে পারবো কিনা, এখন দেখলাম যে আমরা মামলাটা আমরা কোথায় দায়ের করব। তো একটা মামলা দায়েরের পর কি আসবে, মামলা তুলে নেওয়া, সমঝোতা করা অথবা মামলা ট্রান্সফার করা, এই রিলেটেড। তো এইটার জন্য আপনি একটা সেকশনে মনে রাখবেন, এটা আপনার ভাইভাতে বেশিরভাগই জিজ্ঞেস করে আপনাকে, ম্যাক্সিমাম ভাইভাতে
যে দেওয়ানি মামলা ট্রান্সফার বিষয়ে আপনি কি জানেন, দেওয়ানি মামলাকে আসলে ট্রান্সফার করা যায় গেলে কোন ধারার ক্ষমতা বা করতে পারেন আপনি। তাহলে সেকশন নাম্বার 24 আপনাকে ওই ক্ষমতা দেয় যে আপনি একটা মামলা ট্রান্সফার করতে পারেন অথবা মামলাটাকে আপনি প্রত্যাহার করতে পারেন। জাস্ট এতটুকুই যথেষ্ট, ভিতরে কোনো কাজ নাই এমসিকিউর জন্য। তাহলে সেকশন নাম্বার 24 আপনাকে একটা ক্ষমতা দেয়, আপনি মামলা, চট্টগ্রামের মামলা ঢাকায় ট্রান্সফারের আবেদন করতে পারেন, কারো বিরুদ্ধে মামলা করছেন সেটা প্রত্যাহার করে নিতে পারেন, উইথড্র করার ক্ষমতা পান। এই লাইনটাই মনে রাখবেন, আর ভিতরে আপনার দরকার নাই। এরপরে চলে আসি 26 নাম্বারটা। 26 নাম্বারটা যদি আপনি বুঝতে হয় দেওয়ানি মামলা কিভাবে দায়ের করতে হয় সেটা বুঝতে হবে। নর্মালি আরজি আকারে আমরা সাবমিট করি, আর এখানে একটা সেকশন যুক্ত করা হয়েছে সাবসেকশন 2। এখানে বলতেছে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে যে সাক্ষীদের যে এভিডেন্স আছে এইটা হলফনামার মাধ্যমে সাবমিট করতে হবে। নর্মালি যেটা হইতো পূর্বে আমরা মামলা সাবমিট করে দিতাম, পরবর্তীতে যখন শুনানি যাইতো তখন আমরা কি করতাম, এক্সামিনেশন ইন চিফ হইতো, মানে সাক্ষীদের ডেকে মৌখিক জবানবন্দি গ্রহণ করা হইতো। তো দেওয়ানি মামলাকে দ্রুত তাৎক্ষণিক করার জন্য জাস্ট কয়েকদিন আগেই তো আমাদের দেওয়ানি কার্যবিধি সংশোধনের ক্ষেত্রে এখানে সাবসেকশন 2 যুক্ত করে বলতেছে সাক্ষীর যে বক্তব্য সেটা সে এফিডেভিট আকারে সাবমিট করবে। তাই বলে এটা যে আরজি দায়েরের সাথেই দিতে হবে এমন কিন্তু না, জাস্ট আপনি আরজি দিয়ে মামলা দায়ের করতে পারবেন। তবে এখানে একটা আইনগত অধিকার দিচ্ছে যে আপনাকে কি করতে হবে না, আর সাক্ষীদেরকে ডেকে ডেকে আদালতে নিতে হবে না। তারা কি বলতে চায়, এফিডেভিট তৈরি করে সাবমিট করলেই চলবে, যদি ক্রস এক্সামিনেশনে যাকে দরকার পড়বে তাকেই শুধু ডাকা হবে। তাহলে মামলা দ্রুত হবে, তাৎক্ষণিক হবে, এত শুনানির দরকার হবে না। মানে যাকে যাকে ক্রস করা দরকার হবে, অপরপক্ষ আবেদন করবে, শুধু তাকেই আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন পাঠানো হবে, আর বাকিদের ওই হলফনামা দিয়েই চলবে, আর কিছু লাগবে না। 27 নম্বর শুধু সেকশনটা মনে রাখবেন যে 27-এর মাধ্যমে বিবাদীকে সমন দেওয়া হয়, আর কিচ্ছু দরকার নাই। আর 31-এর মাধ্যমে সাক্ষীকে সমন দেওয়া হয়, কাজ হচ্ছে এটা। তাহলে 27 নাম্বার ব্যবহার করব আমরা সাক্ষীকে, বিবাদীকে সমন দেওয়ার জন্য, আর 31 নাম্বার ব্যবহার করব আমরা যে কোনো উইটনেসকে সমন করে আদালতে আসার জন্য। এখন আসি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেকশন, সেটা হচ্ছে 30 নাম্বার। এটাকে নর্মালি বলি যে আমরা 30 ধারার তদবির বা ডিসকভারি এবং ইন্সপেকশন, একাধিক নামে অবহিত করা হয়। এর ভিতরে মূলত 3টা কথা বলা আছে। ভিতরে আপনি পড়েন বা না পড়েন, জাস্ট এটা মনে রাখবেন যে দেওয়ানি মামলার একটা স্তরই কিন্তু আছে 30 ধারার তদবির। এই হচ্ছে সেই 30 ধারা যাকে আমরা বলি যে ডিসকভারি এবং ইন্সপেকশন। তো এখানে বলে যে আদালত সো মোটো হয়ে, মানে নিজে থেকে নিজে অথবা কোনো পক্ষ যদি আবেদন করে যে কোনো ইন্টারোগেটরি কি, অবশ্যই সিআরপিসি যদি পড়েন, কমিশন আমরা পড়াইছি, ইন্টারোগেটরি মানে হচ্ছে প্রশ্নমালা আকারে তৈরি করে দেওয়া। যখন কমিশন কোথাও যায়, নর্মালি দেওয়ানি মামলা যেটা হয়, আপনার যদি অপর পক্ষের কাছ থেকে কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কোনো দলিল চান, কোনো প্রকার নথি চান, তাইলে আদালতের মাধ্যমে ইন্টারোগেটরি আপনি জমা করবেন যে বিবাদীর কাছ থেকে আমি এই বিষয়টা জানতে চাই, বা বিবাদী আপনার কাছ থেকে বিভিন্ন প্রকার প্রশ্ন করতে পারে আদালতের মাধ্যমে, ওগুলোকে বলি যে আমরা ইন্টারোগেটরি। অথবা যে কোনো প্রকারের নথি অথবা যে কোনো প্রকারের এভিডেন্স যেগুলো আপনি আরজিতে বা লিখিত জবাবে আপনি উপস্থাপন করছেন। কারণ সবসময় আমরা মামলাতে যা কিছু উপস্থাপন করি এর সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু জমা করি না। তো যদি কিছু বাকি থাকে, আপনি এই আদালতের ক্ষমতা হচ্ছে 30-এর অধীনে একটা ক্ষমতা আপনাকে আদেশ দিতে পারে যে আপনি এগুলো জমা করেন। 2 নম্বরে হচ্ছে যে কোনো সাক্ষীকে তলব করতে পারে। 3 নম্বরে হচ্ছে যে কোনো ব্যক্তিকে হলফনামার মাধ্যমে যে কোনো একটা জিনিস প্রমাণের আদেশ দিতে পারে। এই 30 নাম্বার সেকশন গুরুত্বপূর্ণ, এটা আপনি লাল কালিতে রাখেন, এতটুকুই, এর বাইরে আর কিছু লাগবে না। তাহলে 30 ধারার তদবির বা ডিসকভারি এবং ইন্সপেকশন হচ্ছে আমাদের কি 30 ধারা। এটা আদালতের ক্ষমতা। আদালত যে কোনো ব্যক্তিকে আদালতে উপস্থিত হওয়ার জন্য আদেশ করতে পারে, হলফনামার মাধ্যমে যে কোনো একটা জিনিস প্রমাণের আদেশ দিতে পারে, অথবা যে কোনো নথি সাবমিটের আদেশ দিতে পারে। এখন আপনি যদি এগুলো যদি পালন না করেন, আপনি যদি না শুনেন আদালতের কাছে কি ক্ষমতা, তো যখনই 30 পড়বেন সাথে 32টা মিলিয়ে নেবেন, পরের পাতা সম্ভবত থাকার কথা। তাহলে 30 ধারায় আদালত এই 3টার ক্ষেত্রে আদেশ দিতে পারে। এখন আপনি যদি অনুসরণ না করেন তাহলে 32টা আমরা পাবো, জাস্ট পরের পাতা আছে সম্ভবত। 32-এ বলে যে আদালত কি করতে পারে, 4টার যে কোনো একটা কাজ করতে পারে। আপনারা গ্রেফতার করতে পারে, আপনার সম্পত্তি কোপ করে তা বিক্রি করে দিতে পারে, 500 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এই জিনিসটা বারবারই আসে,
যে সাক্ষীকে যদি উপস্থিত হওয়ার জন্য বলে, সে যদি না আসে কত টাকা পর্যন্ত জরিমানা করা যায়? 500 টাকা। অথবা আপনাকে মুচলেখা বা বন্ড সম্পাদনে বাধ্য করতে পারে, না দিলে আপনাকে দেওয়ানি কারাগারে প্রেরণ করতে পারে। তাহলে যখনই 30 পড়বেন 32টাও পড়ে নেবেন। তাহলে 30-এ 3টা ক্ষমতা, যদি আদেশ দিল আপনি না মানেন, 32-এ আপনার বিচারকের কাছে ক্ষমতা আসলো, 4টার যে কোনো একটা সে করতে পারে। এখন তার খুশি সে কি করবে। এখন আসি আমরা এরপরে 33 নাম্বার। 33-এ যা সরাসরি পড়বেন, ভিতরে কিছুই জানার দরকার নাই, যে দেওয়ানি মামলায় প্রথমে রায় দেওয়া হয়, জাজমেন্ট দেওয়া হয়, জাজমেন্ট দেওয়ার পরবর্তী 7 দিনে ডিক্রি দেওয়া হয়। জাস্ট এটাই হচ্ছে কথা। এখন এই জাজমেন্ট আর ডিক্রি কাকে বলে? ডিক্রি অলরেডি আমরা পড়ছি। ডিক্রি মানে হচ্ছে দেওয়ানি মামলার সর্বশেষ কথা বিচারক কর্তৃক। দেওয়ানি মামলার সর্বশেষ কথা লিখিত আকারে বিচারক অধিকার নির্ধারণ করে দিয়ে বলে বিরোধী বিষয়। আর রায়ের মধ্যে যেটা হয়, এটা আপনি বুঝবেন একটু পরে, যখন আমরা দেওয়ানি মামলার স্তরগুলা দেখাবো তখন বুঝতে পারবেন যে রায়টা কি জিনিস। দেওয়ানি মামলার আর ফৌজদারি মামলার রায় কিন্তু পৃথক জিনিস। এর পাশাপাশি 34-টা এটা পড়বেন, সেটা হচ্ছে যে আদালত ইন্টারেস্ট দিতে পারে যদি মানি স্যুট হয়। ধরেন যে 3 বছর আগে আপনি আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছেন, তো আমি 2 বছর দেই নাই, তারপরে বছর আপনি মামলা করলেন, এখন 3 বছর পরে কি শুধু আমি 3 লাখ টাকাই পাবো? আমাদের বাংলাদেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রায় 8%, তো ওই হিসাবে আমার তো 24,000 টাকা লসই হয়ে গেল 3 বছরে। মানে ধরেন যে 3 বছর আগে 1 লাখ টাকা দিয়ে আমি যেটা কিনতে পারতাম, আজকে 1,24,000 টাকা লাগবে। তো আদালতে মামলা করে আমি 1 লাখ টাকা দিয়ে করবোটা কি? তো ওই জন্য বলতেছে যে আদালত কি করতে পারে, এই 34-এর ক্ষমতা প্রয়োগ করে যত পার্সেন্ট, কোনো পার্সেন্টেজ দেওয়া নাই, সুদ আরোপ করে দিতে পারে। 8%, 10%, 12%। মানে 1 লাখ টাকা দেখা গেল যে 1,30,000 টাকা পরিশোধেরও আদেশ দিতে পারে। তাহলে 34-এ হচ্ছে ইন্টারেস্ট প্রদানের ক্ষমতা, এতটুকু মনে রাখলে যথেষ্ট। 35-এর এ, 35-এর বি একদম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনো না কোনো একটা আসেই। 35-এ বলে যে দেখেন, দেওয়ানি মামলা হচ্ছে আমাদের প্রাইভেট বিষয়, আপনার আর আমার বিষয়, সরকারের কিছু আসে যায় না, তো ওই জন্য আপনাকে মামলা দায়ের করতে কোর্ট ফি দিতে হয়। কারণ সরকার বলতেছে আপনাদের দুইজনের প্রাইভেট বিষয় যে আমার বিচারক শুনবে, তো আমার বিচারকের এই যে আপনার দালান কোঠা ব্যবহার করতেছেন, কারেন্ট বিজলি ব্যবহার করতেছেন, আমার লাভটা কি? মামলা জিতলেও তো আপনি পাবেন, হারলে উনার যাবে, তো আমার লাভ কি? তো ওই জন্য 35 বলতেছে আমরা মামলার উপর একটা কস্ট আরোপ করে দিই। তাহলে নর্মালি যে নিয়মটা হচ্ছে, আপনি যদি মামলা যদি আপনি জিতেন, আর যিনি মামলা হেরে যাবেন, মামলার কস্ট তার উপর আরোপ করা হয়। দুইজনই এ আর বি, দুইজনই আপনি এ মামলা করছে, বি ছিল ডিফেন্ডেন্ট। এখন এইটার মধ্যে যিনি মামলায় হেরে যাবেন, আদালত তার উপর একটা কস্ট আরোপ করে দিতে পারে যে এত টাকা আপনি পরিশোধ করেন। তবে আদালত চাইলে যেটা করতে পারে, দেখবেন যে ম্যাক্সিমাম দেওয়ানি মামলার মধ্যেই লেখা থাকে যে বিনা খরচায়, মানে কোনো পক্ষের উপর আদালত কস্ট আরোপ করে নাই, ডিক্রি দিয়ে দেয়। তো এই জিনিসটা যেটা, তাহলে 35-এর অধীনে আদালত কি করতে পারে, মামলার খরচের আদেশ দিতে পারে। এটা বিচারকের সিদ্ধান্তের উপর নির্ভর করে, উনি বাদীর উপর আরোপ করবে না বিবাদীর উপর করবে, না উভয়জনের উপর করবে, না কোন সম্পত্তির উপর করবে, কতটুকু করবে, এটা টোটালি বিচারকের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এমন এখানে বলতেছে যে যদি উনি মামলার কস্ট দেয়, ওই কস্টের উপর আবার 6% শুধু অ্যাড করে দিতে পারবে। মানে ক্যালকুলেশন করে দেখলো যে 10,000 টাকা আপনাকে পরিশোধ করতে হবে, ওই 10-এর উপর আবার 6% এডিশনাল কস্ট দিতে পারে। এই টোটাল টাকাটা আপনারে, যিনি মামলায় হেরে যাবেন তাকে পরিশোধ করতে হবে। নর্মাল নিয়ম যেটা হয় সেটা হচ্ছে, যিনি মামলায় জিতেন উনি, ওই যে আমরা বললাম দেওয়ানি মামলা দায়ের করার সময় আপনি চান যে আপনি মামলা দায়ের করছেন, খরচটা আপনি চান, আদালত তখন বিবাদীর উপর কস্ট আরোপ করে বাদীকে ওই খরচটা দেয়। এটাই হচ্ছে এই 35 ধারা। আর 35-এর এ, এইটা গুরুত্বপূর্ণ, এবারে সংশোধনী এসেছে। পূর্বে ছিল কেউ যদি মিথ্যা, কেউ যদি তুচ্ছ মামলা করে, ফলস এবং ভেক্সিসিয়াস মামলা করে অথবা ডিফেন্স নেয়, বাদী এবং বিবাদী দুইজনের জন্যই। মানে আপনি ভুয়া মামলা করছেন অথবা আপনি সঠিক মামলা করছেন, কিন্তু বিবাদী ভুয়া জবাব দাখিল করছে, এইরকম ক্ষেত্রে আদালত আগে ছিল সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত দেওয়ানি মামলা জরিমানা করতে পারত। এটাকে এখন 50,000 করা হয়েছে। এই দুটাই মনে রাখবেন, যে পূর্বে ছিল 20, এখন 50। কারণ মাঝে মধ্যে এমসিকিউর অপশনে দেখবেন যে সংশোধনীর পূর্বে এইভাবে উল্টা করে লেখা থাকবে যে সংশোধনী করার পূর্বে বিচারকের ক্ষমতা ছিল কত টাকা পর্যন্ত। তাহলে পূর্বে ছিল 20 আর এখন হচ্ছে 50, দুটাই মনে রাখবেন। সর্বশেষ 35-এর বি,
এটা দুইটা ক্যাটাগরিতে বিভক্ত। একটা বলতেছে যে যে কোনো প্রকারের আবেদন মানে যে কোনো অ্যাপ্লিকেশন অথবা আপত্তি জানানো, এগুলো যদি আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে সাবমিট করার কথা, আপনি করেন নাই, তো পরবর্তীতে সাবমিট করলে আদালত শুনবে না যতক্ষণ পর্যন্ত আপনি 2,000 টাকা পরিশোধ না করবেন অপর পক্ষকে। একই রকম ভাবে যখন আপনার কি হবে, সময় পালন, একটা মামলা চলতেছে, যে কোনো সময় আপনি শুধু বিলম্ব করার জন্য, ডিলে করার জন্য যে বারবার অ্যাপ্লিকেশন দিচ্ছেন যে আমার এই অ্যাপ্লিকেশনটা শোনা হোক, তো আদালত যদি মনে করে যে আপনি মামলাকে করার জন্য, ডিলে করার জন্য আপনি বারবার অ্যাপ্লিকেশন দিচ্ছেন, ওই অ্যাপ্লিকেশন শুনানি করবে না, বলবে যে ঠিক আছে আপনার অ্যাপ্লিকেশন শুনানি করবে, আগে অপর পক্ষকে 3,000 টাকা পরিশোধ করেন। এর মূল কারণটা হচ্ছে প্রতি শুনানিতে মক্কেলকে তো আইনজীবীর খরচ দিতে হয়, সে আদালতে গিয়ে উপস্থিত হয়, তার তো একটা খরচ হয়। এখন আপনি যে অযথা অপর পক্ষের ক্ষতি করাচ্ছেন, আদালত বলবে যে তাইলে আপনি ঠিক আছে, আর আপনার অ্যাপ্লিকেশন শুনবো, আপনি অপর পক্ষকে 3,000 টাকা দেন আগে, তার খরচাপাতি মিটুক। তো এই তিনটা সেকশন ভালো করে পড়বেন, 35, 35-এর এ, 35-এর বি, এইগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আমাদের 46-এ চলে যাবেন সরাসরি, কিছুই না, প্রিসেপ্ট, এই শব্দটাই মনে রাখবেন, বাংলা এবং ইংরেজি। বাংলায় বলে যে হুকুমনামা, ইংরেজিতে হচ্ছে প্রিসেপ্ট। এটাতে সেকশন নাম্বারে জিজ্ঞেস করে যে প্রিসেপ্ট কত নাম্বার সেকশনে আছে। আপনার দায়িত্ব হচ্ছে প্রিসেপ্ট জিনিসটা কি, ওইটার কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করেন, যে আসলে প্রিসেপ্ট মানেটা কি, হুকুমনামা মানেটা কি, কোন আদালত পারে, কত দিনের জন্য জারি করা হয়। নিজেকে নিজে একটু প্রশ্ন করেন, দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরেন যে ঢাকার আদালত কি করলো, একটা রায় দিল একজনের বিরুদ্ধে, সে জাজমেন্ট ডেটার, তার জমি হচ্ছে চট্টগ্রামে। এখন ওই ব্যক্তি এত চালাক, আপনি জানেন যে এই ঢাকার আদালত থেকে ডিগ্রি পাওয়ার পর এক্সিকিউশনের দরখাস্ত দিয়ে চট্টগ্রামের আদালতে ওই মামলা ট্রান্সফার হইতে হইতে এই লোক যেই চালাক, সেই সম্পত্তি ধ্বংসই করে দিবে, বিক্রি করে ফেলাবে, ভ্যালু কমায় ফেলবে, এইরকম আপনার আশঙ্কা। তখন ডিগ্রি পাওয়ার সাথে সাথে আপনি কি করতে পারেন, যেই আদালত ডিগ্রিটা দিয়েছে ওই আদালতে একটা অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করতে পারেন যে আপনি একটা প্রিসেপ মানে হুকুমনামা জারি করেন চট্টগ্রামের আদালতে, যে তার সম্পত্তিটা যাতে অ্যাটাচ করা হয়। এইটাই হচ্ছে আমার প্রিসেপ। তাহলে যেই আদালত ডিক্রি দিল, যাতে ডিক্রিকৃত সম্পত্তিটা নষ্ট অথবা কোনো প্রকার ভাবে ক্ষতিগ্রস্ত করা না হয়, এই জন্য ওই ডিক্রি প্রদানকারী আদালতের কাছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করা হয় যে তাৎক্ষণিক যাতে একটা হুকুমনামা জারি করা হয়। তো এটা ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে থাকতে পারে, এর বেশি না। আপনার এমসিকিউ হচ্ছে এটা, একটা হচ্ছে কত নাম্বার সেকশনে আছে 46, আরেকটা হচ্ছে কোন আদালত দিতে পারে, ডিক্রি প্রদানকারী আদালত, আরেকটা হচ্ছে এর সময়সীমা কতদিন। তো এর সময়সীমা ম্যাক্সিমাম 2 মাস, 2 মাস পরে যদি আরো বাড়াইতে হয় আবার অ্যাপ্লিকেশন করতে হবে। এই 3 প্রকারের যে কোনো এক প্রকারের এমসিকিউ আপনার আসতে পারে, যে কত ধারায় আছে, কোন আদালত দিতে পারে, কত দিনের জন্য দেয়। এরপরে চলে আসি আমরা 48। এটা হচ্ছে যে ডিক্রি জারির কার্যক্রম কখন বাড়িত হয়, যেমন আমরা বলি যে তামাদি আইনে বাড়িত, বা বিষয়টা তামাদির কারণে আর শোনা যাবে না। তো এটা যখন আপনি পড়বেন আপনার জন্য বেস্ট হয় ওই যে তামাদি আইনের শিডিউলের মধ্যে গিয়ে 181, 82, 83 তিনটা সেকশন আর 48 একসাথে পড়বেন, তাহলে আপনার টোটাল জিনিসটা বুঝে আসবে। এখানে প্রথমেই বলতেছে যে নিষেধাজ্ঞা ডিক্রি ছাড়া, ইনজাংশনের ডিক্রি ছাড়া সকল দেওয়ানি ডিক্রির তামাদি 12 বছর, মানে 12 বছরের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন দিতে পারেন ডিক্রিটা এক্সিকিউশন করার জন্য। আবার ব্যতিক্রম দিয়ে বলতেছে যদি কোনো প্রকার ফ্রড বা প্রতারণা থাকে অথবা কোনো প্রকার হুমকি ধমকি থাকে, জবরদস্তির কারণে আপনি 12 বছরে করতে না পারেন, তাহলে 12 বছর পরেও এটা জারি করা যাবে। আর আমরা 183-তে যে জিনিসটা পড়বো তামাদি আইনে, এখানে বলতেছে যে তামাদি আইনের কোনো বিধানকে এটা প্রভাবিত করবে না। তাহলে আমরা 48-এ কি পাচ্ছি, যে দেওয়ানি মামলার তামাদির সময়সীমা 12 বছর পাচ্ছি, এবং 12 বছরের অধিক সময়ও যায় আমরা করতে পারবো কখন, যদি প্রতারণা প্রমাণ করতে পারি, অথবা যদি প্রমাণ করতে পারি যে এই 12 বছরে আমাকে জবরদস্তিমূলকভাবে এটা এক্সিকিউশন করতে দেওয়া হয়নি। যেমন কাউকে 12 বছর গুম করে রাখা হইলো, বাংলাদেশে আগে গুম হইতো, তো 12 বছর পরে সে 13 বছরে আসলো, এখন সে করবে কি, সে কি এক্সিকিউশনে যাবে না, তো সে 48 ব্যবহার করবে, যে আমাকে জবরদস্তিমূলক ভাবে কি করা হয়েছে, এই এক্সিকিউশন থেকে বাইরে রাখা হয়েছে, তখন সে তামাদি আইনের বাইরে গিয়ে সিপিসির অধীনে সেইটাকে কার্যকর করাইতে পারবে।
এখন আমরা এর মাঝে যেটা আসি, এটা আরো ভালো করে বুঝতে হলে দেওয়ানি মামলার ধাপগুলা আপনাকে একদম A to Z, শুধু মুখস্থ না, বাস্তবে প্রয়োজনে আপনি কাগজে একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, লিখবেন, লিখে নিজে নিজে চিন্তা করবেন যে আপনি যে মক্কেলের কাছ থেকে টাকা পয়সা নিলেন, মামলাটা যে দায়ের করবেন, এটা কিভাবে ডিগ্রি পর্যন্ত যাবে। মুখস্থ করলে মনে থাকবে না, কারণ এইটার মধ্যেই আমাদের আদেশগুলোর সময়সীমা আমরা ইনক্লুড করব। তো এই জন্য আপনাদেরকে আমরা বলবো, প্রয়োজনে আমরা একটা কালার কপি দিয়ে দিব গ্রুপে, ওইটা প্রিন্ট করে আপনি রেখে দিবেন, কারণ এইটার মধ্য থেকে আমরা সময়সীমাগুলো এটার মধ্যে ঢুকাবো, যে আরজি দায়ের কত দিনের মধ্যে সমন ইস্যু হইতে হবে, সমন ইস্যুর কত দিনের মধ্যে এটা জারি হইতে হবে, কত দিনের মধ্যে এডিআর করতে হবে। এই একটা কাগজের মধ্যেই আপনি আদেশের মোটামুটি 50% ইনক্লুড করতে পারবেন, যেটা এমসিকিউর জন্য যথেষ্ট। তো প্রথমে একটা দেওয়ানি মামলার মূল বিষয় হচ্ছে যে প্রেজেন্টেশন অফ প্লেট, মানে আরজি দায়ের। আরজি কাকে বলে? আরজি একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, ওই ফরম্যাটে আপনার কি দাবি দেওয়া, কি ঘটনার বিষয়, এটা তুলে ধরবেন, এটাই হচ্ছে আরজি। তাইলে আরজি আদালতে দায়ের করলেন। তা আপনি যে মামলাটা দায়ের করছেন, অপর পক্ষে তো জানতে হবে, সে তো আর গায়েবী কোনো নিউজ নেই তার কাছে। তাইলে আপনি ওই আরজি দায়েরদের সাথে কি করেন, সমনের কপিও জমা করেন সেখানে। এই সমনটা একটা হচ্ছে ইস্যু হবে, ইস্যু হওয়ার পরে জারি হইতেও পারে, নাও হইতে পারে। আপনি মামলা করলেন, সমন ইস্যু করার জন্য আবেদন করলেন, ইস্যু হয়ে জারি হইতে পারে, নাও হইতে পারে। যতদিন জারি হবে না, মামলা পরবর্তী ধাপে কিন্তু যাবে না, এটা মনে রাখবেন। তাহলে এখানে একটা সময়সীমা মনে রাখেন, আপনার আরজি যদি যথাযথভাবে দায়ের হয়, তাহলে পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে সমন ইস্যু হবে। ইস্যু না হইলে এটা প্রফেশনাল মিসকন্ডাক্ট। মাঝে মধ্যে এটা এমসিকিউতে আসে যে আপনি একটা আরজি দায়ের করার পরে কত দিনের মধ্যে সমন ইস্যু হওয়াটা বাধ্যতামূলক। 5 কর্মদিবস। এটা যখন আমরা আদেশ পড়বো তখন পাবো, কিন্তু পাশাপাশি যখন আপনি 1-2বারের মধ্যে এটা ইনক্লুড করে নেবেন আপনার জন্য ভালো। তো ধরলাম যে বিবাদীর কাছে সমন গেল যে আপনি একটা মামলা দায়ের করছেন, এখন বিবাদী কি করবে, সে তার জবাবটা দাখিল করবে, সে কি বলতে চায়। তো ওই জবাব দাখিলের নর্মাল সময়সীমা হচ্ছে 30 দিন। নর্মাল ইন জেনারেল সময়সীমা 30 দিন। 30 দিনের বেশি সময় লাগবে, উনি অ্যাপ্লিকেশন করে 10 দিন, 5 দিন, 15 দিনও বাড়াইতে পারে, কোনো সমস্যা নেই। তবে ম্যাক্সিমাম বিবাদী যেই দিন থেকে সমনটা পাইল, সেদিন থেকে 60 দিনের মধ্যেই তারে কি করতে হবে, জবাব দাখিল করতে হবে। তাহলে জবাব দাখিলের সর্বোচ্চ সময়সীমা কতদিন যদি আপনার এমসিকিউ থাকে? 30 + 60, 90 দিন দিলে কিন্তু ভুল হবে। তাহলে জবাব দাখিলের ম্যাক্সিমাম সময়সীমা হচ্ছে 60 দিন। তবে এর বাইরেও নেওয়া যায়, সেটা ভিন্ন জিনিস, আপনি 148-এর অধীনে আবেদন করতে পারেন। তাহলে আমরা 3টা ধাপ পাইলাম। একটা হচ্ছে আরজি দায়ের করলাম, সমন ইস্যু হইল, জারি হইল, বিবাদী জানলো, জানার পরে সে এসে তার লিখিত বক্তব্য সাবমিট করলো। এরপরে বাংলাদেশে যেটা বলতেছে যে দেওয়ানি এত মামলা চলমান আছে, আমরা পরবর্তী ধাপে না গিয়ে সমঝোতার চেষ্টা করি, এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, বিকল্প নিরোধ নিষ্পত্তি। এডিআর এর জন্য একটা ডেট ফিক্স থাকে, এটা বাধ্যতামূলক করতেই হবে। আপনি সমঝোতা করেন বা না করেন, বিচারক একটা শুনানির ডেট দিবে যদি দুই পক্ষ উপস্থিত থাকে। মূলত এটার মধ্যে যেটা হয়, আপনাদেরকে মিডিয়েশন করানোর জন্য চেষ্টা করা হয়, অথবা যদি আপনারা আরবিট্রেশনে যাইতে চান, এই ধারার অধীনে যাইতে পারেন, এডিআর এর অধীনে। এখন আপনারা না ছোড়বান্দা যাবেন না, সমঝোতা করবেন না, তো তখন আদালত ওই বাদীর দাবি আর বিবাদীর বক্তব্য দুইটাকে মিলিয়ে দেখবে যে এদের মধ্যে ঘটনাটা কি, আসলে সমস্যাটা কি। ওই সমস্যা কি এর প্রথাগত নিয়ম হচ্ছে ইস্যু গঠন, মানে কি বিষয় নিয়ে আমরা আদালতে কথাটা বলবো। আপনি ধরেন যে একটা দখল উদ্ধার মামলা করছেন, আরজি দেখবেন যে 5 পাতার লম্বা চড়া আরজি লিখছেন, কিন্তু বিচারক ইস্যু গঠন করবে, দেখবেন যে মাত্র হয়তো একটা অথবা দুইটা বা তিনটা, একটা দুইটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা। 1 নম্বরে বলবে যে আপনার মামলাটা তামা দিতে পারে কিনা, 2 নম্বরে বলবে যে বাদী প্রতিকার পাইতে পারে কিনা, 3 নম্বরে বলবে যে মামলাটা পক্ষদোষে দুষ্ট কিনা। এই তিনটা বাংলাদেশের প্রতিটা আরজিতে পাইকারি হারে পাবেন। মানে যখন আপনি শুনানি করবেন, প্রথমে বলতে হবে যে আপনার তামাদি নিয়ে শুনানিটা হবে, যে ওই ব্যক্তি যথাসময়ে মামলা দায়ের করছে কিনা। দুইজনের কথা শোনার পরে বিচারকের উপর নির্ভর করে যদি মনে যায় ইন টাইম ছিল, পরবর্তী ধাপে প্রসিড করবে। বাদী প্রতিকার পায় কিনা, বাদী তার সাক্ষ্য প্রমাণ তুলে ধরবে, অথবা কোনো জনকে যদি বাদ দেয় তাহলে পক্ষদোষে দুষ্ট হবে। এই তিনটার উপর নির্ভর করেই রায়টা হয়, যেটা আমরা বললাম যে রায় কিভাবে হয়।
রায়টাতে তখন আদালত কি করবে, 1 নাম্বারটাকে সেটেল করবে, 1 নাম্বার ইস্যু, যে 1 নাম্বার ইস্যুতে বাদী যে মামলা করছে ইন টাইম আছে, মানে তামাদিতে বাড়িত হয় নাই, মানে 1 নাম্বার ইস্যুটা বাদীর পক্ষে গেল। 2 নাম্বার ইস্যুতে হয়তো আদালত দেখলো যে কি বাদী প্রতিকার পাইতে পারে কিনা, এইখানে দেখা গেল যে আদালত বলল যে না, যদিও ইন টাইম মামলা করা হয়েছে, বাদী পক্ষ দোষে দুষ্ট, বাদী প্রতিকার পাইতে পারে না, মানে যাকে পক্ষ করার দরকার ছিল তারে পক্ষ করে নেয়, অতএব প্রতিকারের কোনো সুযোগ নাই। আপনি দখল উদ্ধার মামলা করছেন, ওই তার বিরুদ্ধে যে ওইখানে ভাড়াটিয়া হিসাবে আছে, আমি আপনার জমিকে বেদখল করছি, আমাকে বিবাদী না রাখে আমি একজনকে ভাড়াটিয়া রাখছি, তার বিরুদ্ধে মামলা করে আপনি যখন যাবেন, আদালত বলবে যে না, আপনার মামলাটা পক্ষ দোষে দুষ্ট, যাকে পক্ষ করার দরকার ছিল তারে করেন নাই, অতএব আপনি ওইটা সেটেল থাকবে। তাহলে এই 3টা ইস্যু যখন সেটেল হইল, তখন তিনোটার উপর বিষয় করে আদালত তখন একটা ডিক্রি দিবে। তো ডিক্রিতে কি দিবে, যে আপনি মামলা জিততে পারেন নাই। 3টা ইস্যু যে আমরা সেটেল করলাম, যদিও তামাদি ইস্যু না, কিন্তু আপনার মামলা পক্ষ দোষে দুষ্ট, অতএব আপনি প্রতিকার পাবেন না। তো এই যে প্রতিকার পাবেন না, এই শব্দটাই হচ্ছে ডিক্রি। আর যদি প্রতিকার পাইতেন, এই শব্দটা দিত যে হ্যাঁ আপনি এই সম্পত্তির হকদার, আপনার এটাই ডিক্রি, তখন ওইটা নিয়ে আপনি ডিক্রি এক্সিকিউশনে যাইতেন। এটাই হচ্ছে আমাদের রায় আর ডিক্রি। এখন ধরলাম যে আমরা ইস্যু গঠন করলাম, যে আমাদের মধ্যে কি কি বিষয়গুলো আছে, এই 3টা বিষয় নিয়ে কথা হবে। এখন মামলা দায়ের করার সময় আমরা সবাই জানি দলিল অর্ধেক দেই, বলি যে পরবর্তীতে দিব, নানা প্রকার প্রশ্ন থাকে। তো ওই জন্য একটু আগে যে আমরা 30 ধারা পড়ে আসলাম, ওই যে 30 ধারার পদক্ষেপ বলেন বা 30 ধারার তদবির বলে বা ডিসকভারি এবং ইন্সপেকশন বলে, 3টা নাম আছে যেটা আপনি ব্যবহার করেন। তাহলে 30 ধারার তদবির, 30 ধারার পদক্ষেপ, ডিসকভারি এবং ইন্সপেকশন, এটা দেওয়ানি মামলার 6ষ্ঠ পর্যায়ের একটা পদক্ষেপ। এটাতে যেটা হয় যে যাতে শুনানি পর্যায়ে কেউ কোনো আর সময় টময় না নেয়, উভয় পক্ষের যাবতীয় দলিল যাবতীয় কিছু সবার কাছে হাতে যাতে থাকে, যাতে একজন কথা বললে সাথে সাথে অপরজন ক্রস এক্সামিনেশন করতে পারে। তো এই জন্যই এই একটা স্তর রাখা হয়েছে 30 ধারার তদবির। এর পরবর্তীতে এখন আদালত শুনানির তারিখ নির্ধারণ করবে, সংক্ষেপে যেটাকে আমরা এসডি বলি, যে সেটেলিং ডেট। সবকিছু যখন হইল, আদালত আদেশ দিবে যে ঠিক আছে, আগামী মাসের 20 তারিখ থেকে কি হবে, শুনানি শুরু হবে। তো শুনানির জন্য পরবর্তী ধাপ যেটাকে আমরা বলি যে পিএস স্তর, মানে প্রিএম্পটরি হিয়ারিং, দেওয়ানি মামলার ম্যাক্সিমাম সময় চলে যায় এটার মধ্যেই। তো ওই সময়টা কমানোর জন্যই ওই যে 26 নম্বরে বললো যে সাক্ষীরা যা বলতে চায় এফিডেভিট আকারে বলে দেখ, শুধু ক্রস এক্সামিনেশন হবে শুনানিতে। তাহলে এখন থেকে দেওয়ানি মামলায় শুনানিতে জাস্ট ক্রস এক্সামিনেশনটাই হবে, কারণ যা বলার তা তো এফিডেভিট আকারেই তারা বলে দিবে। এখন যে পক্ষ যারা যেটা জেরা করতে চায় সে জেরা করবে। এখন যদি দেখা যায় যে জেরার পরেও অধিকতর জায়গা জেরা প্রয়োজন, তাইলে সেখানে এফপিএস বলে আরেকটা স্তর পাবো, ফার্দার প্রিএম্পটরি হিয়ারিং। নর্মালি প্রতিটা মামলায় হয় না, কিছু রেয়ার ক্ষেত্রে পিএস স্তরের পরবর্তীতেও থাকে, ওই জন্য আমরা এখানে ইনক্লুড করিনি। তো এর পরে পরবর্তীতে ফৌজদারি মামলার মতো যে ফাইনাল কল, সাম আপ করা, যে আপনি যে এত কিছু বললেন, ফাইনালি আপনি কি চান, কি প্রমাণ করতে পারছেন, কি কি তথ্য তুলে ধরছেন, 2 লাইনে বিচারকের সামনে তুলে ধরবেন যে এই এই উপস্থাপিত দলিলের উপর ভিত্তি করে আমার বাদী প্রতিকার পাইতে পারে, দয়া করে আমাকে প্রতিকারটা দেওয়া হোক, বিবাদী তার কথা বলবে, এটাই হচ্ছে আমার আর্গুমেন্ট বা যুক্তিতর্ক। তো বিচারক তারপরে কি করবে, এই যুক্তিতর্ক সবকিছু শেষ হওয়ার 7 দিনের মধ্যে সে কি করবে, রায় প্রকাশ করবে যে কোন ইস্যুটা কার দিকে সেটেল হইল। এই 7 দিনের পরবর্তী 7 দিনে গিয়ে সে ডিক্রি প্রকাশ করবে। এই যে 7 দিন বলতেছি আমরা, এগুলো পরবর্তীতে আদেশে পাবেন। তাইলে যুক্তিতর্ক সমস্ত কিছু শেষ হওয়ার 7 দিনের মধ্যে রায় দিবে, রায়ের পরবর্তী 7 দিনে উনি ডিক্রি দিবে। এটাই হচ্ছে দেওয়ানি মামলার স্তর। এখন ডিক্রি দেওয়ার পর কি হবে, যিনি ডিক্রি জিতলেন উনি চাবেন ডিক্রিটা আমি জারি করাই, এক্সিকিউশনে চলে যাই, বা যিনি হারলেন উনি বলবেন যে না, আমি যদি আপিল করার সুযোগ পাই এটার বিরুদ্ধে আপিল করব, অথবা একই বিচারকের কাছে আমি রিভিউ করব। যদি ডিক্রিতে আপিলের সুযোগ না থাকে আমি রিভিশন আদালতে যাব, যদি এগুলাতে হেরে যায় পরবর্তীতে আবার আসবো ডিক্রি জারিতে। তো এই যে 13টা 14টার মতো স্তর, যদি আপনি দেওয়ানি কার্যবিধিতে 20-এ অন্তত 17-18 পাইতে চান, এইটা সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এটার মধ্যে আরো অনেক সময়সীমা ইনক্লুড করে দিব, যে আপনার কোনটার পরে কতদিন হচ্ছে, ওই সময়সীমাটাই পরীক্ষায় আসে, যে এটার পরে এটা কতদিন, এটার পরে এটা কতদিন,
যেমন ধরেন যে ইস্যু গঠন থেকে চূড়ান্ত শুনানি 120 দিনের মধ্যে শুরু হইতে হবে, চূড়ান্ত শুনানি 120 দিনের মধ্যে শেষ করতে হবে, এরকম অসংখ্য সময়সীমা পাবো। তো যাই হোক, আপনারা এইটা অবশ্যই 1 থেকে 12 প্রয়োজনে মুখস্থ করে 3-4 বার করে লিখবেন যে আপনার ক্লিয়ার হচ্ছে কিনা। এইটা যতক্ষণ ক্লিয়ার না হয় অন্য কোনো বিষয় পড়ে আপনার লাভই হবে না। এটা একবার ক্লিয়ার করতে পারলে 50% পড়াশোনা আপনার শেষ। আপনি তখন এইটার মধ্যেই আরজি দায়ের, আপনি তখন 26 নাম্বার লিখে রাখতে পারবেন যে 26-এর অধীনে আরজিটা দায়ের হচ্ছে, এইরকম ভাবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা দেখি আরো কিছু আছে আমাদের আজকের আলোচনায়। সেটা হচ্ছে যে আমাদের 51 51-এর ক্ষেত্রে আমাদেরকে যে কথা বলে, যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা আপনি বুঝেন, জাস্ট কপি পেস্ট আর কিছু না। তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় কি আছে, যে আদালত কত প্রকারে সুনির্দিষ্ট প্রতিকার দেয়, 5 প্রকারে দেয়। এখানেও কপি পেস্ট আপনার ওই 5 প্রকারই বলা আছে। যে এই যে একটা ডিগ্রি এক্সিকিউশন করব, কোন কোন মোডে করা যায়। 1 নম্বর হচ্ছে জায়গা জমি হইলে আদালত কি করলো, সরাসরি সম্পত্তি ডেলিভারি দিয়ে দিল, একটা হয়ে গেল। অথবা সম্পত্তি জব্দ করে বিক্রয় করে দিল, অথবা আপনারে গ্রেপ্তার করে কারাগারে পাঠাইলো, অথবা ওই সম্পত্তি দেখাশোনা করার জন্য একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ করলো, অথবা এই সিপিসির অধীনে যত অন্য কোনো যদি প্রক্রিয়া থাকে সেটা ব্যবহার করবে। তাহলে এমসিকিউ আপনার হচ্ছে যে কত প্রকারে একটা ডিগ্রি এক্সিকিউশন করা যায়, 5 প্রকারে, এটা মনে রাখবেন। এরপরে সরাসরি চলে যাবেন 56-তে। এটাতে এবারে সংশোধনী আনা হয়েছে। আগে ছিল যে মানি স্যুটের ক্ষেত্রে মহিলাকে গ্রেফতার করা যাবে না, এখন এখানে অনেক বড় করে বলতেছে যে যারা অতি বৃদ্ধ, যারা অক্ষম, যে মহিলা গর্ভবতী, যে মহিলার বাচ্চা আছে যাদেরকে সে দুধ খাওয়াচ্ছে, এইরকম মহিলাকে গ্রেফতার করা যাবে না। তাহলে এই কয়টা শব্দ একটু মনে রাখবেন। এখানে 4টা অপশন আপনাকে দিতে পারে যে নিচের কোনটি সঠিক। দেওয়ানি মামলায় গ্রেফতার, ডিক্রি জারিতে গ্রেফতার করা যাবে না, বৃদ্ধ দিয়ে দিল, অক্ষম দিয়ে দিল, আর শুধু আপনার মহিলা দিল। এখানে কিন্তু আগের মহিলার মতো নয়, এখন বলতেছে যে গর্ভবতী মহিলা অথবা যারা বেস্ট ফিডিং করায়, বাচ্চাকে দুধ খাওয়ায়, এই 2 প্রকারের মহিলা বাদ দিয়ে বাকি অন্য মহিলাকে গ্রেফতার করা যাবে। আগে ছিল ইন কমন, যে কোনো মহিলাকে গ্রেফতার করা যাইতো না। এখন যেহেতু মহিলারাও স্বাবলম্বী হচ্ছে, অনেকে ব্যবসা করে, চাকরি করে, তো সে একটা ফ্রড করলে তাকে গ্রেফতার করবো না, তো ওই জন্য স্পেসিফিক করে দিছে যদি প্রেগনেন্ট থাকে অথবা বেস্ট ফিডিং করায় শুধু ওই মহিলাকে গ্রেফতার করা যাবে না, ইন কমন যে কোনো মহিলাকে গ্রেফতার করা যাবে। এরপরে 58-র মধ্যে একটা সময়সীমা আর টাইম দেওয়া আছে, এটা পড়বেন, এটা মাঝে মধ্যে আসে। যে যদি ডিক্রির মানিটা 50 টাকার বেশি হয় তাহলে 6 মাস পর্যন্ত আপনারে সিভিল কারাগারে রাখা যাইতে পারে, আর যদি 50 টাকার কমে হয় তাহলে 6 সপ্তাহ। এখন এইটার মধ্যে গন্ডগোল লাগে যায়, এখানে 6 উইক দেওয়া আছে, এটা একটু মনে রাখি পড়বে যে একটা হচ্ছে 6 মাস, একটা হচ্ছে 6 সপ্তাহ। এখন আসি 74, সরাসরি 74-এ চলে যাবেন, বাকিগুলোর কোনো কাজ নাই। 74-এ হচ্ছে যে আপনি যদি ডিক্রি জারিতে রেসিস্ট করেন, মানে বাধা দেন, এক্সিকিউশন যদি ঘটাইতে যদি না দেন, সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ 30 দিন কারাবাসে রাখা যাইতে পারে। এটা মাঝে মধ্যে এমসিকিউতে চলে আসে, গতবারের আগের বার ছিল যে ডিক্রি জারিতে বাধা দিলে কতদিন পর্যন্ত কারাবাসে রাখা যায়, 30 দিন। এরপরে সরাসরি চলে যাবেন 75-এ, কমিশন। আপনার এমসিকিউ একটা হচ্ছে সেকশন নাম্বারটা জানতে চাইতে পারে যে কমিশন ইস্যু করা হয় কত ধারার অধীনে, 74। কোন কোন কাজে, একটা হচ্ছে সাক্ষ্য গ্রহণের জন্য, একটা হচ্ছে লোকাল ইনকোয়ারির জন্য, আর একটা হচ্ছে হিসাব, যে কোনো প্রকার হিসাবাদি দেখার জন্য, আর একটা হচ্ছে বাটোয়ারা মামলায়। তাহলে এই 4টা অবশ্যই মনে রাখবেন, যথেষ্ট, আর কিছুই দরকার নাই, বাকি সেকশনগুলো আপনি বাদ দেন, কোনো কাজের না। সরাসরি চলে যাবেন 80 নাম্বারে। 80 নাম্বারটা পড়তে গেলে তামাদি আইনের 16 নম্বর সেকশনটা একটু মনে করার চেষ্টা করেন কি আছে সেখানে। 16 নম্বর সেকশনে সম্ভবত 2টা কথা বলা আছে, যে যতদিন পর্যন্ত মামলা সাসপেন্ড থাকে অথবা যদি আইনগত কোনো নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা থাকে, নোটিশ পিরিয়ড তামাদির সময়সীমা থেকে বাদ যায়। এখানে বলতেছে যে সরকারের বিরুদ্ধে মামলা করতে সরকারকে 2 মাসের অগ্রিম একটা নোটিশ দিতে হয়। যেমন ধরেন যে সরকারের কারণে আপনার একটা ক্ষতি হয়েছে, আপনি ক্ষতিপূরণ মামলা করবেন, সরাসরি করতে পারবেন না। আগে আপনি কি করবেন, 2 মাসের একটা নোটিশ দিবেন যে এই আমার ক্ষতি হয়েছে, আমি ক্ষতি চাই, ক্ষতি আমার পূরণ করেন, নাইলে আমি মামলা দায়ের করব। 2 মাস অতিবাহিত হওয়ার পরে আপনি মামলা দায়ের করতে পারবেন। আর যদি কোনো দেউনিয়ান নেতাগিরি করে কোনো নোটিশ না দিয়ে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে মামলা দায়েরও করে ফেলে,
বলতেছে যে লিখিত জবাব দাখিল করার জন্য কমপক্ষে 3 মাস সময় দিতে হবে বিচারককে। তাহলে এই দুইটা সময় আপনি মনে রাখবেন। নর্মাল নিয়ম 2 মাসের নোটিশ দিয়ে মামলা দায়ের করব। যদি নোটিশ না দিয়ে মামলা দায়ের হয়েও যায় কোনো কারণে, তাহলে 3 মাসের সময় পাবে সরকার জবাব দাখিল করার জন্য। এরপরে সরাসরি চলে যাবেন 88, ইন্টার প্লিডেড স্যুট বা স্বার্থবিহীন মামলা। সেকশন নাম্বারটা গুরুত্বপূর্ণ। আর কনসেপ্টটা হচ্ছে, যেমন ধরেন যে আপনি হয়তো এখন ভিডিওটা যে বাসা থেকে দেখতেছেন, কোনো বাসায় ভাড়াটিয়া হিসাবে আছেন, বাড়ির মালিক মারা গেল, তার এক ছেলে এক মেয়ে আছে। এখন প্রতি মাসে ছেলেও আসে ভাড়া চায়, মেয়েও আসে ভাড়া চায়। এখন আপনি দিবেন কাকে? দুইজনে আসেই ভাড়া দাবি করে, ভাইকে দিলে বোন নারাজ, বোনকে দিলে ভাই নারাজ, দুইজনই দাবি করতেছে। এখন আপনি করবেনটা কি? তো স্বভাবত আপনি কাউকে দিবেন না, বলবেন যে কে চান তাকে আমরা দিব। তো এটি ওই কথাটা, যেখানে আপনি টাকাটা দিতে প্রস্তুত, আপনি ঋণের টাকা দিতে প্রস্তুত, কোনো একটা জিনিস হস্তান্তরে প্রস্তুত, কিন্তু কাকে দিবেন এটাতেই গন্ডগোল। যাকে দিবেন ওদের মধ্যেই দ্বন্দ্ব, মানে যারা আপনার টাকাটা পাবে ওনাদের মধ্যেই দ্বন্দ্ব। এখন ওনারা মামলাও করতেছে না, আপনি ভালো মানুষ, আপনি চাচ্ছেন যে আদালত ডিসাইড করে দেখ আপনি টাকাটা কাকে দিবেন। তো এইরকম ক্ষেত্রে আপনি সেকশন 88 এর অধীনে কি করতে পারেন? আদালতে একটা মামলা দায়ের করতে পারেন, যাকে আমরা বলি যে ইন্টার প্লিডেড স্যুট, যেখানে বাদীর কোনো দাবি থাকে না, শুধু মামলার খরচ ছাড়া। আপনি শুধু দাবি করবেন যে আমি ডিসাইড করতে চাই, মামলা যে খরচটা দিলাম আদালত ফাইনালি আমার এই খরচটা দিবে, আর ডিসাইড করে দেখ আমি খরচটা, যে ঋণটা কাকে দিব, মানে এটার প্রকৃত হকদারকে, ওই মৃত ব্যক্তির ছেলে না মেয়ে। এই কনসেপ্টটি হচ্ছে 88। এরপরে চলে আসি আমরা এডিআরে 89 এখানে বলতেছে যে মিডিয়েশন কত ধারায় আছে। এটা মাঝে মধ্যে প্রশ্ন আসে যে মিডিয়েশন কত ধারায় আছে। আর বিস্তারিত অনেক লম্বা চড়া, আপনি পড়তে গেলে আধা ঘন্টা লাগবে শুধু এটা অনুবাদ করে পড়ার জন্য, যে সমঝোতা কাকে বলে। জাস্ট এখানে একটা কনসেপ্ট মনে রাখবেন, সেটা হচ্ছে যে প্রতিটা আদালতে, প্রতিটা দেওয়ানি আদালতে বর্তমানে কি আছে, আপনি যদি মিডিয়েশন করতে চান, একজন মিডিয়েটর সেখানে লিস্ট দেওয়া আছে, তাদের মাধ্যমে মিডিয়েশন করাইতে পারেন। অথবা আপনারা যদি কোনো ব্যক্তিকে উপযুক্ত মনে করেন, তাকে মিডিয়েটর হিসেবে নিয়োগ করতে পারেন। তবে কোনোভাবেই কি করা যাবে না, দুইজন ব্যক্তি মিডিয়েটর হইতে পারবেন। একটা হচ্ছে আপনার নিজের আইনজীবী, আর একটা হচ্ছে যে কোনো সরকারের লাভজনক কোনো পদে আছে। এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া যে কোনো ব্যক্তি আপনাদের মধ্যে সমঝোতাকারী হইতে পারে, এটা আগে মনে রাখবেন। তাহলে আপনারা এখানে একটা টাইম লিমিট দেওয়া আছে, এটা মনে রাখবেন যে আপনারা 10 দিনের মধ্যে আদালতকে লিখিত আকারে জানাবেন যে কাকে আপনারা মিডিয়েটর নিয়োগ করছেন। যদি 10 দিনে আপনারা ডিসাইড করতে যদি ব্যর্থ হন, তাহলে পরবর্তী 7 দিনের মধ্যে আদালত নিজে থেকে ওই যে প্যানাল লিস্টে দেওয়া আছে মিডিয়েটর, যে কোনো একজন ব্যক্তিকে নিয়োগ করে দিবে। এদেরকে নিয়োগ করার পর এদের হাতে 60 দিন সময় দিবে, যে এই 60 দিনের মধ্যে দুই পক্ষের কথা শুনে এদের মধ্যে সমঝোতা করে ফেলা। যদি 60 দিনে সম্ভব না হয়, যদি সময়ের আবেদন করা হয়, অতিরিক্ত আরো 30 দিন সময় দেওয়া হবে। এই মিডিয়েটর তারা তাদের যাবতীয় রিপোর্ট তৈরি করে যেই দিন আদালতে সাবমিট করবে, তার 7 দিনের মধ্যে আদালত একটা সোলে ডিক্রি, আপোসনামা ডিক্রি বলি আর কনসেন্ট ডিক্রি বলি, এইটা পাবলিশ করবে। তাহলে 89 এর মধ্যে এই জাস্ট কয়টা কথা, আর কিচ্ছু কিন্তু আপনার নাই। তাহলে 10 দিনে আপনারা ঠিক করবেন, না পারলে আদালত 7 দিনে ঠিক করবে, ঠিক করে 60 দিনের সময় দিবে। সময় যদি চান আরো 30 দিন দিবে, যখন সাবমিট করবেন 7 দিনের মধ্যে একটা সোলে ডিক্রি দিয়ে দিবে। আর এর বাইরে মূল কথা যেটা হচ্ছে, যেহেতু এটা একটা সমঝোতা ডিক্রি, তাইলে এখানে বলতেছে যে এই ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না। তাহলে সোলে ডিক্রির বিরুদ্ধে আমাদের কি চলবে না? আপিল চলবে না। এখন আপনি বলবেন যে তাহলে আমরা এর বিরুদ্ধে প্রতিকারটা কি? এইটার সাথে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারাটাকেও একটু মিলাবেন, তাইলে আপনার মনে থাকবে। 9 ধারাতে কি আছে, যে 9 ধারার অধীনে মামলার বিরুদ্ধে আপিল চলে না, 9 ধারার বিরুদ্ধে রিভিউ চলে না, শুধু চাইলে আমরা রিভিশন দায়ের করতে পারি। এখন এইটার মধ্যে যে জিনিসটা বলতেছে যে এইটার মধ্যে আমাদের আপিল তো চলবে না, 1 নম্বর কনসেপ্ট চলে আসছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, আপনি সমঝোতার বা কনসেন্ট ডিক্রি, সোলো ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন না। এরপরে এটার বিরুদ্ধে বলতেছে যে রিভিশনও দায়ের করতে পারবেন না। তাহলে আপিল তো পারলেন না, এখানে রিভিশনও দায়ের করতে পারলেন না, তাহলে করবেনটা কি? চাইলে শুধু রিভিউ দায়ের করতে পারেন। তাহলে 9 আর এই 89 এর মধ্যে জাস্ট ছোট্ট পার্থক্যটা, 9 ছিল কি আপনি রিভিশন দায়ের করে প্রতিকার নিতেন, 89-তে রিভিশনেরও সুযোগ নেই, শুধু রিভিউ করে প্রতিকার নেবেন। তাহলে দুইটাকে পাশাপাশি লিখে রাখবেন, 1-2 বার দেখার পরে আর কোনোদিন ভুল করবেন না।
যে কোনো একটা থেকে এমসিকিউ আসে, হয় 9 ধারা থেকে আসলে এখান থেকে আসবে না, এখান থেকে আসলে ওইখান থেকে আসবে না, এটা কিন্তু মনে রাখবেন। আরেকটা জিনিস যেটা মনে রাখবেন, যদি আপনি সমঝোতা করেন, যে কোর্ট ফিটা জমা করছেন মামলা দায়ের করার সময়, আদালত আপনাকে ওইটা ফেরত দিবে, 60 দিনের মধ্যে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে, ওটা ওই কালেক্টরের কাছ থেকে গিয়ে আপনি কোর্ট ফিটা ফেরত নিতে পারবেন। আপিল স্তরে সমঝোতা করা যায় কিনা, তো 89 বলতেছে যে আপিল স্তরেও সমঝোতা করা যায়, কোনো সমস্যা নেই। আর 89 বলতেছে যে আরবিট্রেশন আপনারা করবেন কিনা। এখন বলবেন যে ভাই, মিডিয়েশন আর আরবিট্রেশনের মধ্যে পার্থক্যটা কি? আরবিট্রেশনের পৃথক একটা আইন আছে, আগে ছিল আরবিট্রেশন অ্যাক্ট 1940, সম্ভবত 2021 সালে সরকার এটাকে সালিস আইন 2021 করছে যদি ভুল না হয়। নর্মালি মিডিয়েশন মানে হচ্ছে মামলা আপনি তুললেন না, আদালত থেকে সময় নিলেন, আদালতেই আপনি আদালতের মাধ্যমে ডিক্রি নেবেন। আর আরবিট্রেশন মানে হচ্ছে আপনি মামলাটা তুলে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করবেন, যথেষ্ট। যদি আউট অফ দ্য কোর্টে সেটেলমেন্ট হয়ে যায়, আদালতের আর কোনো সেখানে কিছুই নেই, আদালতে কিছু জমা করারও বাধ্যবাধকতা নেই। আর যদি আপনাদের আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট না হয়, তখন আবার আদালতে এসে মামলা দায়ের করতে হয়। কিন্তু মিডিয়েশনের ক্ষেত্রে যদি আপনার সমঝোতা না হয়, নতুন করে আবার প্রথম স্তরে আসে না, মামলা সেখান থেকে কন্টিনিউ করে। এটাই হচ্ছে জাস্ট আমাদের মিডিয়েশন এবং আরবিট্রেশনের মধ্যে পার্থক্য। একটা হচ্ছে আমাদের সিপিসির অধীনে মিডিয়েশন, আর আরবিট্রেশনটা হচ্ছে আমাদের সালিস আইন অনুযায়ী। এটাই বুঝবেন, আর কিছু না। তাহলে যখনই পড়বেন 89 এ, 89 বি, 89 সি, এই তিনটা সেকশন একসাথে পড়বেন, আর এই ছোট্ট করে আপনি নোট করে নেবেন। এরপরে চলে আসি 90, এটাকে বলি যে আমরা ফ্রেন্ডলি স্যুট। নর্মালি এটার যদি আমরা বলি, বাস্তবে অস্তিত্ব নাই, বাংলাদেশে আসে না, আগে ছিল। আপনি আমার সাথে এমন একটা চুক্তি করলেন, ওই চুক্তি করার পরে আমরা নতুন কিছু কন্ডিশন দিলাম, দেওয়ার পরে আমার এখন ডাউট হচ্ছে যে এটা কি আসলে আইনগত বৈধ হইল কিনা, আমরা কনফিউশনে আছি দুইজনই। তখন আদালতের মতামত চাওয়ার জন্য আমরা একটা কি করতে পারি, মামলা দায়ের করতে পারি যে আমাদের দুইজনের মধ্যে এই একটা সমঝোতা হয়েছে, আপনি একটু মোহর লাগায় দেন যে আইনগতভাবে ঠিক আছে কিনা। এটাকে বলে যে ফ্রেন্ডলি স্যুট। নর্মালি অস্তিত্ব এরকম নাই, জাস্ট এতটুকু বোঝায়। এরপরে তিনটা সেকশন পাবেন, 91, 92, 93। এই তিনোটা একসাথেই পড়বেন, এগুলো হচ্ছে কম্বাইন্ড প্যাকেজ, এখান থেকে এমসিকিউ আসেই আসে। তো 91, 92 আর 93 যে কথাটা বলতেছে, 91 বলতেছে যে পাবলিক নিউসেন্স, মানে ওই যে জনসাধারণের আমরা শান্তি শৃঙ্খলা বিনষ্ট করি। তো বলতেছে যে কোনো পাবলিক নিউসেন্সের মামলা নর্মালি অ্যাটর্নি জেনারেলি দায়ের করবেন। তাহলে পাবলিক নিউসেন্সের মামলা জনসাধারণ করতে পারে না। যদি কেউ করতে চায়, কমপক্ষে দুইজন ব্যক্তি আমাদের অ্যাটর্নি জেনারেল থেকে লিখিত আকারে পারমিশন নেবে যে একটা পাবলিক নিউসেন্স হচ্ছে, আমি একটা দেওয়ানি মামলা করতে চাই, আপনি একটু পারমিশন দেন, তখনই দায়ের করা যাবে, না হলে সম্ভব না। 2 নম্বর হচ্ছে যে এই সমস্ত পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট আছে, অথবা ধর্মীয় যেমন ওয়াকফ সম্পত্তি আছে, দেবত্ব সম্পত্তি আছে, চ্যারিটেবল উদ্দেশ্যে যে সমস্ত ফান্ড আছে, ওইগুলাতে যদি কোনো দুর্নীতি, অপনীতি, কোনো প্রকার নানা প্রকার হিসাবের গন্ডগোল, এই রিলেটেড মামলা যদি করতে চান, যেন অ্যাটর্নি জেনারেলি করবেন, অন্য কেউ করতে পারবে না। তো অন্য কেউ করতে কখন পারবে, কমপক্ষে দুইজন ব্যক্তি লাগবে যাদের ওই ট্রাস্টের মধ্যে ইন্টারেস্ট আছে, কোনো না কোনো ভাবে তারা ট্রাস্টের সাথে সংযুক্ত, ওই ওয়াকফের সাথে সন্তুষ্ট, চ্যারিটেবল ট্রাস্টের সাথে সংযুক্ত। ইনারাও ওই লিখিত আকারে অনুমতি নেবেন অ্যাটর্নি জেনারেল থেকে। আর 93 যেটা বলতেছে, এই যে আমরা বারবার বললাম অ্যাটর্নি জেনারেলের অনুমতি নেবেন, বলতেছে ওই অ্যাটর্নি জেনারেলের অনুমতিটা ডিসি সাহেবও দিতে পারেন। তার মানে আপনারা ঢাকায় যায় অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিতে হবে না, আপনার জেলার ডিসি সাহেব কাছ থেকে অনুমতি নিলেই চলবে। এখন আপনি বলবেন যে ভাই, তাহলে চ্যারিটেবল উদ্দেশ্যে কেন মানুষ মামলা করবে? নর্মালি যে ওয়াকফ সম্পত্তিগুলো দেখাশোনা করার জন্য মোতাল্লি নিযুক্ত করা হয়, ট্রাস্টের সম্পত্তি দেখা করার জন্য ম্যানেজার থাকে, সেখানে ট্রাস্টি থাকে, হিন্দুদের জন্য তাদের সেবায়েত বলে একজন নিযুক্ত থাকে। এখন উনি যদি সেখানে দুর্নীতি করে, উনি যদি সেখানে মানে যেইভাবে ট্রাস্টটা চলার কথা ওরকম চলতেছে না, তখন আদালতে মামলা করে আপনি ট্রাস্টিদেরকে বহিষ্কার করতে পারেন, নতুন ট্রাস্টি নিয়োগ করতে পারেন, যে কোনো দুর্নীতি বা যে কোনো হিসাব চাইতে পারেন। তো এই জন্যই আদালতে মামলাটা করা। তাহলে 91, 92, 93, এই তিনটা হচ্ছে কম্বাইন্ড প্যাকেজ, একসাথে পড়বেন। যতটুকু আমরা এতটুকু পড়াইলাম, এই কয়টা সেকশন আপনি প্রয়োজনে 20 বার পড়বেন, 30 বার পড়বেন। যেগুলো আমরা বাদ দিছি আমরা জানি, বারবারই প্রশ্ন করবেন যে ভাই এগুলো পড়বো কিনা। বলতেছি যে আপনার ওগুলো পড়ার দরকার নাই,
আপনি 100-র মধ্যে 80টা অ্যান্সার করবেন, এই কটাই পড়েন। এগুলার মধ্যে যদি না বুঝেন, বারবার জিজ্ঞেস করেন, বারবার নিজে বইটা খুলে দেখেন, যথেষ্ট আপনার জন্য। তো অসংখ্য ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আগামী কালকেও ক্লাস আছে আপনাদের। আগামীকালকে আমরা এই পরবর্তীটা শেষ করব, পরবর্তী আমাদের 94 থেকে পরবর্তী 1 ওয়ার্ডটা শেষ করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আমাদের যে নতুন কোর্সটা আসতেছে সেটা 6 তারিখ থেকে আমরা এডমিশনে নিয়ে নিব। তো আমাদের লিস্ট আছে, যাদের কোর্স শেষ হয় নাই, যাদের বাকি আছে তাদের তো ওইভাবেই চলবে। আর যাদের এই সিপিসি দ্বারা যাদের শেষ হচ্ছে, আপনাদের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে, নতুন কোর্সে অংশ নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ।